1/5, তার মানে যার 1/5 সেটি কি? সেটি হচ্ছে দায়। তার মানে প্রারম্ভিক সম্পদের 1/5। 60 ভাগের 5/1 মিনস হচ্ছে 5 × 60, 1/12,000 টাকা। ঠিক আছে, এই 12,000 টাকা দায়। ক্লিয়ার? 12,000 টাকা কি ভাই? দায়। খুব ভালো কথা। সারা বছরের সম্পত্তি বৃদ্ধি পায়, তার মানে সম্পত্তি মানে এ প্লাস হয়, ওকে ফাইন। এবং প্রারম্ভিক কি আছে ভাইয়া? প্রারম্ভিক সম্পদের 20%, তার মোট সম্পদ যে বাড়ছে এইটা আবার প্রারম্ভিক সম্পদের 20%। তার প্রারম্ভিক সম্পদ কত? এই যে 60,000, এর 20%, 10% মানে একটা শূন্য বাদ, 20% মানে 6 দুগুণী 12,000। ক্লিয়ার? তো এই 12,000 টাকা, এটার নাম কি? সম্পত্তি বৃদ্ধি পায় প্রারম্ভিক সম্পদের 20%। তার মানে এই যে এই টাকাটা বৃদ্ধি পায়। আসো, দায় বৃদ্ধি পায়, ভালো করে দেখার ট্রাই করি আমরা। দায়টাও বৃদ্ধি পাইছে, সেটা আবার প্রারম্ভিক মালিকানা সত্ত্বে 10%। তার মানে আমার এই জায়গাটা দায়টা বৃদ্ধি পাইছে কার 10%? মালিকানা সত্ত্বে 10%। প্রশ্ন হচ্ছে এগুলোকে বলে কোটেশন, এগুলোকে বলে তো সিম্বল, এগুলোকে বলে কি সিগনেচার, এগুলোকে বলে কি সূত্রর একটা মারপ্যাস। ওকে, মানে এগুলো টেকনিক আর কি, তোমাকে বের করে নিতে হবে। দেখো, সম্পদ আছে প্রারম্ভিক এবং সারা বছরে দায়ও আছে, সরি দায় আছে এরপরে সারা বছর। তার মানে ভাইয়া তোমাকে বলা হয়েছে এই সম্পদ আর দায় কিন্তু মালিকানা সত্ত্ব চেয়েছে। তার মানে ভাইয়া তোমাকে প্রারম্ভিক মালিকানা সত্ত্ব বের করতে হবে। আমি এখানে প্রারম্ভিক সম্পদ পাইছি 60,000, আমি দায় পেয়েছি 12, 60 থেকে 12 বাদ দিলে 48,000, যার নাম কি 4 × 48। ওকে ফাইন, 5 × 60। তার মানে তুমি প্রারম্ভিক সম্পদ থেকে দায় বাদ দিলে প্রারম্ভিক মালিকানা সত্ত্ব হবে। আমি প্রথম কোশ্চেন, কিছু কোশ্চেন একটু স্লো পড়াবো, তারপরে দ্রুত। ওকে, তার মানে প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ, সম্পদ কত? এত টাকা, দায় কত? এই যে 5/1। দ্যাটস মিন তোমার মালিকানা সত্ত্বের পরিমাণ 48,000 টাকা। এটা হচ্ছে প্রারম্ভিক মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব আমি পাইছি, এইটার উপরে আবার কয় পার্সেন্ট? 10%। তা কি দায়। তার মানে প্রারম্ভিক মালিকানা আই ডোন্ট নো, জানতাম না, কিন্তু বের করে নিতে হয়েছে দায়ের এই পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে। তার মানে এই 48,000 টাকা এর উপরে কয় পার্সেন্ট? 10%। তাহলে কত হবে? একটি শূন্য বাদ, যে আমরা সবাই জানি 4800, 10% একটি শূন্য বাদ। এই 4800 নাম কি? এই যে বলেছে দায় বৃদ্ধি পায় প্রারম্ভিক মালিকানা 10%, তার মানে এই 4800 নাম দায় বৃদ্ধি। একটা কোশ্চেন খুব মন দিয়ে বুঝাই, কথাটা শুনো। আমি অনেক কঠিন কোশ্চেন এখানে রেখেছি। আমার এই কঠিন কোশ্চেনের মতো কঠিন কোশ্চেন সবার সিরিজে কখনো আসে না, কিন্তু এই কঠিন কোশ্চেন সলভ করে গেলে তোমার ইউনিভার্সিটির সহজ কোশ্চেনে পারবা, কঠিনটা পারবা, পুরো টপিকটা ক্লিয়ার হবে। দেখো তাহলে আমি প্রথমে কোটেশনগুলো ক্লিয়ার করলাম। মালিকানা সত্ত্ব বৃদ্ধি বা হ্রাস কত টাকা? এখানে ভাইয়া প্রথম কথা এ সমান এল প্লাস ওই, আনসার কি চাইছে এইটা, তাহলে অ্যান্সার যেটা চেয়েছে এটাকে লক। এখানে দুইটা অংশ আছে, একটি কি বছরের শুরুতে, আরেকটি বছরের সারা বছরে হয়েছে। তার মানে অ্যান্সার যেটা ফোকাস সেখানে, তাহলে এখানে অ্যান্সার চাওয়া মানে বছরের শুরুতে এটা লাগবে। তাহলে শুরুতে কত আছে মালিকানা সত্ত্ব? মালিকানা সত্ত্ব আছে কত শুরুতে? এই যে 48,000 বের করছিলাম। ওকে, তাহলে 48,000 টাকা কিন্তু শুধু বের করে রাখছিলাম। হ্যাঁ, এবার আসো, এই মালিকানা সত্ত্ব শুরুটা পাইছি, তাহলে শুরুর এই সম্পদ দায় লাগবে না। তার মানে অ্যান্সার কি বুঝলা? যদি কখনো আমাদের কি লাগে, বছরের শুরুতে যেইটা চাবে মালিকানা সত্ত্ব চাইছে বের করে নিছি, সম্পদের দায় নিব না। যদি চাইতো সম্পদ, তাহলে আমি দায়ও নিতাম না, মালিকানা সত্ত্ব বের করতাম না। তাহলে ভাইয়া বছরের শুরুর আইটেমটা আমি পেয়ে গেছি। এবার আসো খুব মন দিয়ে, বলেছে সারা বছর সম্পদ বৃদ্ধি পায়। আচ্ছা বলো তো, এইটা যদি প্লাস হয় তাহলে এটা বা এটা প্লাস হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে সমান সমানে এ পাশে প্লাস হলে পাশে প্লাস, কিন্তু এখানে মালিকানা সত্ত্ব যে অ্যান্সার, তার মানে আমার মালিকানা সত্ত্বর পাশে বাড়াতে হবে। দায়ের পাশ কেন বাড়ালাম না? কারণ যেইটা অ্যান্সারে চাবে সেইটাকে বাড়াতে হবে। জান, তাহলে কত ভাইয়া গেল তোমার 20%, মানে 12,000 টাকা। বলেছে দায় বৃদ্ধি পায় প্রারম্ভিক মালিকানা এত টাকা, এই যে দায় বাড়ছে। বলো তো এইটা যদি প্লাস হয় সমান সমান এই পাশে প্লাস হবে, কিন্তু আমার লাগবে তো এইটা, রাইট? এই যে দেখো, তার মানে রাখবে মালিকানা সত্ত্ব, তার মানে সমান সমানের একই পাশে একবার প্লাস হলে আর একবার হয় মাইনাস, তাই না ভাইয়া? তাহলে আর একবার হয় মাইনাস, তার মানে এখানে কি হবে মাইনাস। কেন? সমান একই পাশে একবার প্লাস হলে মাইনাস। কত টাকা ভাইয়া? এই দেখুন 10%, 4800। তাহলে টোটাল কত হবে? 48,000 যোগ 12, 48,000-এর সাথে 12 যোগ করলে হবে 60,000, আর এখানে হচ্ছে মাইনাস 4,800। 4,800 না বলে তুমি আগে বলো 4,000 বাদ দাও, 60 থেকে 4 দিলে 56, 56 থেকে 200 বাদ দিলে কত হবে তোমার? 55,000 ভাইয়া, সরি 800 বাদ দিলে 55,200। ক্লিয়ার? এটা হচ্ছে বছর শেষে,
তাহলে প্রথম প্রশ্ন বছর কি আছে শেষে, তাই না ভাইয়া? ইয়েস। তাহলে বছর শেষে মালিকানা সত্ত্ব যদি চেয়ে তো এটা অ্যান্সার। কিন্তু প্রশ্নে চেয়েছে হ্রাস নাকি বৃদ্ধি। আগে ছিল 48, এখন হচ্ছে 55, 49, 50, 51, 52, 53, ছোটবেলায় তোমরা এরকম করতা, এখন আর ওইগুলোর বয়স কিন্তু নেই। দেখলে অপশন দেখলে বুঝে যাবা, ঠিক আছে ভাইয়া? তার মানে তোমার টোটালি ডিফারেন্সটা হচ্ছে কত? 7200 সামথিং, রাইট? হ্যাঁ 7200। ওকে ফাইন, 7200 কি হয়েছে? বৃদ্ধি হয়েছে। তাহলে ভাইয়া হ্রাস নাকি বৃদ্ধি? আনসার বৃদ্ধি। আচ্ছা, এই একটি কোশ্চেন ধারা আপনি সব কোশ্চেন পেরে যাবেন, কেমন জানেন? মালিকানা সত্ত্ব যদি সম্পদ চাই, সম্পদের দিকে ফোকাস দিতে হবে। সম্পদের দায় চাই, দায়ে ফোকাস দিতে হবে। আমার প্রশ্নের প্যাটার্ন হচ্ছে দুই টাইপের, একটি বছর শেষে কত, হ্রাস নাকি বৃদ্ধি। সেম ভাবে সম্পত্তি বছর শেষে কত, হ্রাস নাকি বৃদ্ধি। দায় বছর শেষে কত, হ্রাস নাকি বৃদ্ধি। ভাইয়া সবাইকে A to Z ক্লিয়ার হয়েছি? আশা করতেছি ইনশাল্লাহ তোমার এই টপিকে আর কোনো রকমের কি হবে না, সমস্যা ইনশাল্লাহ কি হবে না। ওকে ডান। তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার হয়েছি কি যে ভাইয়া এখানে প্রারম্ভিক সম্পদ 60, যার 1/5 দায়। তার মানে ভাইয়া 60/5 হচ্ছে 5 × 60, 12,000 এটা দায়ের পরিমাণ প্রারম্ভিক। আর এই সম্পত্তি কত? 48, দায় কত? 12, সরি সম্পত্তি কত ভাইয়া? এই যে 60, দায় কত? 12। তাহলে ভাইয়া বাদ দিলে মূলধন প্রারম্ভিক 48,000, এটা পাইছি। সম্পত্তি বৃদ্ধি পাইছে, প্রারম্ভিক সম্পদের 20%। তাহলে সম্পদ কত ভাইয়া? প্রারম্ভিক 60, তাহলে 20% করলে তোমার 10% 6, 20% 12, ডাবল পাইছি। এবার আসো দায় বৃদ্ধি পায়, প্রারম্ভিক মালিকানা 10%, মালিকানা কত? এই যে 48, 10% মানে একটা শূন্য বাদ। এবার আসেন এই যে মালিকানা 48,000, এর সাথে তোমার কি আছে? সম্পত্তি বাড়ছে। স্যার এটা কেন নিব না? মনে রাখবেন যেটা আনসার চাবে বছরের শুরুতে সেই আইটেম নিব। তাহলে বছরের শুরুতে শুধু ওই আইটেম নেব যেটা আমার কি চাবে, অ্যান্সারে চাইবে। ক্লিয়ার? তো অ্যান্সার সাথে মালিকানা সত্ত্ব, তাহলে এই দুটো বাদ। তাহলে সম্পত্তি বাড়ছে, তাহলে বাড়লে দায় কি হবে? বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়ে, কিন্তু আমার অ্যান্সার কি দেখাতে হবে? এই যে মালিকানা সত্ত্ব, তাই আমি এখানে দেখালাম। ক্লিয়ার? পয়েন্ট অন। অ্যান্সার যা তার ইফেক্ট দেখাবো। আমি প্রথম কোশ্চেন ডিপলি বোঝাচ্ছি। ওকে আসো, তাহলে ভাইয়া অ্যান্সার যা তার ইফেক্ট দেখাবো। ডান। এবার আসো, এইখানে বলছে দায় বৃদ্ধি, তাহলে এটা প্লাস হয়েছে, এটা মাইনাস হয় কেন? সমান সমানের একই পাশে। স্যার এই কোনো দেখালেন না, এখানে অ্যান্সার চাইনি, যেটা আনসার চাইছে সেটার ইফেক্ট দেখাইতে হবে। ডান। তাহলে এটা প্লাস হলে এটা মাইনাস হয়, তাহলে যোগ করলে এনা। তাহলে প্রশ্নটা কি বুঝলেন? প্রশ্ন হচ্ছে এখানে ঝামেলা হইতে পারে এই যে পার্সেন্টেজ, এই ভাগাভাগি, কার উপর কোনটা, এই টাইপের কোশ্চেন আপনি নতুন যদি জানা থাকেন ভালো করে পড়বেন। ওকে আসো ভাইয়ারা, বন্ধুরা বা বোনেরা বা আপুরা যাই বলো না কেন, একটা কথাই বলি, ম্যাথ শেখার সময় তোমাকে এমন ভাবে শিখতে হবে যাতে তুমি কোনোভাবেই কোথাও না আটকাও। তুমি হাজারো কোশ্চেন প্র্যাকটিস করো, মুখস্থ করো, রুলস পড়ো, কোনো লাভ নেই। পরীক্ষার হলে কখনোই মুখস্থ বিদ্যা দিয়ে শুধুমাত্র ভালো করা যায় না। ওকে আসো, এবার বলছে ভাইয়া সেম কোশ্চেন, বছর শেষে সম্পদ কত, একটা কোশ্চেন তোমাকে প্র্যাকটিস দেওয়া হলো। সম্পত্তি চেয়েছে, দেখছো এই সম্পদ এ সমান এল প্লাস ওই। এবার দেখো তুমি কত সহজে পারো। তোমার ফোকাস কোথায়? ফোকাস এ তে, রাইট? তাহলে বছরের শুরুতে এইটুকু আছে, রাইট? তাই শুরুতে যা আছে শুধু সম্পদটাকে দেখবো, রাইট অর রং? ইয়েস ইনশাল্লাহ। প্রারম্ভিক মালিকানা সত্ত্ব আছে, দায় আছে, এই কি একটা অবস্থা। মালিকানা সত্ত্ব আছে 2,000, প্রারম্ভিক দায়, এই দায়টা বের করতে মালিকানা সত্ত্ব 40%। তাহলে মালিকানা সত্ত্ব কত? 2,000, 40%, তাহলে 40% মানে কত? দেখো তো ভাইয়া, 10% হলে একটা 200, তাহলে 40% সমান সমান 800। এটা না মালিকানা সত্ত্ব। কিন্তু লাগবে কি ভাই? সম্পদ। তাহলে দায় আর মালিকানা সত্ত্ব, ভাই দায় এটা মালিকানা সত্ত্ব, এটা দায়। তুমি নিজেই বলো দায় আর মালিকানা সত্ত্ব যোগ করলে কি সম্পদ হয়? তার ভাইয়া 2,000 যোগ 800, একটু প্যাচ আছে, এগুলো থাকবে, এগুলো এই জন্য কঠিন ম্যাথ বলছি। সারা বছরে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে এটা মাইনাস হয়েছে। অ্যান্সার চাইছে এইটা, তাহলে সমান সমান এই পাশে এখানে মাইনাস হবে। রান। প্রারম্ভিক, প্রারম্ভিকের 4%, তাহলে প্রারম্ভিকের 4/1 সরি, তাহলে কি সারা বছর মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাহলে মালিকানা সত্ত্ব কত? এই যে এটা 4/, প্রারম্ভিকের মানে এইটার 4/1, তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 5,000। তাহলে 5,000 টাকা কি হয়েছে? হ্রাস পাইছে। হ্রাস। আসো, সারা বছর দায় বৃদ্ধি, তাহলে এল কি হয়েছে? প্লাস। প্রারম্ভিক সম্পদে 10%, কি এটা ঝামেলা বলো তো? কার 10% বাড়ছে? প্রারম্ভিক সম্পদ 10%, প্যাচ আছে? আছে। এই প্যাচ খুলতে পারলে তুমি সাকসেস। আগে কি অপশন বের করে নিবা। প্রারম্ভিক সম্পদ কত ভাইয়া? আই ডোন্ট নো, কিন্তু বের করছিলাম। কত বের করছিলাম? 2800, মনে আছে? এই 2800 তার আবার কয় পার্সেন্ট? 10%। কি বুঝলা? তো 10% একটা শূন্য বাজে 280। ডান। তাহলে প্রারম্ভিক সম্পদ বের করাতে খুশি আমরা, তাহলে 10% করলে 180। কি বুঝলা?
সরি, হ্যাঁ 280। দ্যাটস মিন এখানে এই দায়টা বাড়ছে, এটা প্লাস, সমান সমান এই পাশে এটাও কি হবে প্লাস, কারণ এ অ্যান্সার চেয়েছে। টাকার অ্যামাউন্ট বের করে 280, ডান। তাহলে ভাইয়া এখানে তাহলে কি হলো, খুব মন দিয়ে বোঝার ট্রাই করি। জায়গাটা খুব সিম্পল, বাট আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে। কি খেয়াল করতে ভাইয়া? যদি তুমি পার্সেন্টেজের রেশিও গুলো না পারো তখন বিপদে পড়বা। তাহলে ভাই কি হলো, 2800 মাইনাস দাও 5000, তাহলে 5000 বাদ দিলে কত থাকে? 23 আর 5 2800, তাই না ভাইয়া? ক্লিয়ার? 23 আর 5 6 কি 2800। এবার আসো, এই যে 23 আর 5 2800, তার মানে 23000 বাদ প্লাস 280, 23280 টাকা বছর শেষের সম্পদ। ক্লিয়ার? আমি আবার একটু হাইলাইট গুলো দিচ্ছি। ফার্স্ট কাজ, এই পার্সেন্টেজ গুলো বসাও। তো প্রারম্ভিক মালিকানা 40%, মালিকানা সত্ত্ব আছে তোমার 2000, 2000 40%, 10% করলে 2000, 200, 40%, 4 দুগুণে 800। সারা বছরের মালিকানা তো হ্রাস পায় প্রারম্ভিকের 4 ভাগের 1 ভাগ। এইটা 4 ভাগের 1 ভাগ কত? 5000। তাহলে এটা হ্রাস পাইছা, দ্যাটস মিন 5000। দ্যাটস মিন কি 5000 টাকা কি হয়েছে? হ্রাস পাইছা। দ্যাটস মিন এই যে 5000 টাকা হ্রাস। এবং দায় বৃদ্ধি পায় প্রারম্ভিক সম্পদ 10%। সম্পদ কত? এইলো 2000, এলো 800, টোটাল 2800 টাকা কি সম্পদ। এর উপরে 10% মানে কত? একটা শূন্য বাদ, এই দেখো 280। এইটা কি হয়েছে? দায়ের বৃদ্ধির টাকা। তাই আমি এল প্লাস হয়েছে, অ্যান্সার যেহেতু এটা, এই যে প্লাস করলাম 280। কি হয়েছে ভাইয়া? ওই মাইনাস হয়েছে কখন? এই দে, বুঝছো? তাই এখনো মাইনাস করছে, সমান এক পাশে মাইনাস আর এক পাশে মাইনাস। ওকে, 5000। ক্লিয়ার ভাইয়া? তো 23000 আর যোগ 280, শেষ। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার, দায় আসলে পারবে। এই টাইপ থেকে কোনো ভুল হইলে খবর আছে কিন্তু, আমি বারবার বলতেছি 8 কোশ্চেন, বাট অ্যানালাইসিসটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। এবার আসো, দেন আমরা দ্বিতীয় একটি কোশ্চেন দেখব। 8000 টাকার একটি পণ্য 5/12 N30 সত্ত্বে অগাস্ট মাসের 17 তারিখে বিক্রয় করা হয়। তারিখটা কবে ভাইয়া? অগাস্টের 17 তারিখে। সত্য কি 5/10 N30, তার মানে এই কথার মানে 12 দিনের মধ্যে পরিশোধ করলে 5% নগদ বাট্টা। তাহলে এটার নাম নগদ বাট্টার হার, এটার নাম নগদ বাট্টার মেয়াদ। এই কোশ্চেন গুলো আবার বেসিকে আসে। এটার নাম হচ্ছে N30 মানে কি তোমার আদারওয়াইজ এই 12 দিনের মধ্যে দিলে 5% নগদ বাট্টা, অথবা 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। ক্লিয়ার? মানে ধারের সময় বলেছে সে অগাস্টের 17 তারিখে মাশাআল্লাহ বিক্রয় করা হয়েছিল। অগাস্টের 25 তারিখে, 17 টু 25 ডিফারেন্স কত? 8 দিন। ক্লিয়ার? 8 দিন ভাইয়া, মাত্র 8 দিনের মধ্যে 10% ফেরত, সরি 10% পণ্য ফেরত আসে। তাহলে 8 দিন পরে 10% পণ্য ফেরত আসে। চালান বইতে মোট কত টাকা লিপিবদ্ধ করা হবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চালানে কি লিপিবদ্ধ করি আমরা? চালানে লিপিবদ্ধ করি ধারে ক্রয় বিক্রয়, আমরা জানি সবাই ধারে ক্রয় বিক্রয় লিপিবদ্ধ করি। কিন্তু চালানে যখন আমরা লিপিবদ্ধ করি তখন নিটটা দেখাই, তার মানে ভাইয়া আমরা কি ফেরত বাদ দিই। তাহলে বলো তো এই জায়গায় তোমার কি নগদান বইয়ের কোনো অপশন নাই যে বাট্টাটা চাইবে? একটা কোশ্চেন, এগুলো বাট্টাটা খাওয়া দিচ্ছে, বাট চালান বইতে লিখতে হবে কত? তুমি ফার্স্টে লিখবা কত? এই দেখো ভাইয়া 8000 টাকা। ওকে ডান, মজা ব্যাপার। দেখো এখানে তে ফেরতটা 10%, 10% কি ফেরত। প্রশ্ন স্টুডেন্ট কোথায় ভুল করে? 800 বাদ দেন, 800 হলে 10% ফেরত বাদলে 7200, তার মানে ভাই নিট বিক্রয় 7200। স্টুডেন্ট এই জায়গা ভুল করে। সেভাবে এই যে বাট্টার টাকাটা আছে, এখানে বাট্টার টাকাটা হয়তো লিপিবদ্ধ করতে হবে। স্টুডেন্টের বাট্টা দেখে 99% স্টুডেন্ট, এই তুমিও মনে হয় ভুলটা করেছো। 8000 টাকা থেকে বাদ দিবে, তুমি কি জানো? আগে বাদ দিবে হচ্ছে তোমার এই যে 10%, তারপর এই 5% বাট্টা বাদ দিবে। কেন? ও দেখবে যে 8 দিনের মধ্যে ফেরত। ভাইরে এখানে চালান বই বলছে, এখানে যদি বলতো নগদান বইয়ে কত টাকা ফেরত, কোশ্চেনের আনসার চেঞ্জ হইতো, কত টাকা লিখতে হবে। তখন আমি কি করতাম? 7200 এন থেকে 5% বাট্টা বাদ দিতাম। এখান থেকে -5%, 10% করে একটা শূন্য বা 720, 5%-এ 350 আনলো 10, 360। এটা বাট্টা বাট্টা বাদ দিলে অ্যান্সার বসাতাম। তার নগদান বই বললে শুধুমাত্র নগদের লেনদেন, আই মিন কথায় বাট্টা বাদের পরের লেনদেন, তখন বুঝতাম নগদ আদায় হয়ে গেছে। চালান বই মানে এখানে টোটাল নিট বিক্রয় দেখাইতে হবে। ওকে ফাইন, তাহলে নিট বিক্রয় দেখার সময় ফেরতটা বাদ দিতে হয়। যদি এখানে কারবারি বাট্টা কথা বলতো হয়তো, আর এটা কিন্তু কারবারি বাট্টা সত্য না, তাই আমি এই বাট্টাটাকে এখানে ধরি। কনসেপ্ট, চালান বললে কি নগদান বললে কি, ছোট্ট একটু কথা, প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ। আশা করি ক্লিয়ার। এবার বলছে একটি কোম্পানির ক্রয় মূল্য। স্যার আপনি কেন আবার শেয়ারের মধ্যে ঢুকলেন? টপ নচ কোশ্চেন। হ্যাঁ ইয়েস, শেয়ারের মধ্যে কেন ঢুকলাম? আমি এই ক্লাসটার ইন্টারেস্টিং মোমেন্টে আছি, সেটা হচ্ছে তোমাকে আমি এই ক্লাসটা পড়াবো র্যান্ডমলি। কেন জানো? কারণ তুমি এতদিন অধ্যায় ভিত্তিক পড়ে আসছো,
আমি তোমাকে ভ্যারাইটিস ওয়েতে পড়াচ্ছি, কারণ পরীক্ষার হলে কোশ্চেন হবে র্যান্ডামলি, তাই আমি তোমাকে পরীক্ষার ভাইবে কঠিন কোশ্চেনগুলা সহজ সমাধান এবং বেসিক গুলো পড়াবো একসাথে। তার মানে ভাইয়া তোমাকে এই ক্লাস র্যান্ডামলি করা হচ্ছে যাতে তোমাকে ওই ব্রেনকে বুস্ট আপ করা যায়, বিল্ড আপ করা যায়, তোমার ব্রেন এই অধ্যায় থেকে ওদের সুইচ করতে পারে সেম অ্যাজ এক্সাম হল। তাহলে ভাই দেখো, কোম্পানি 20 টাকা মূল্যে, 20 টাকা মূল্যে কত শেয়ার, 40,000 শেয়ার ইস্যু করা, 70% মূল্য পরিশোধিত এবং 10% লভ্যাংশ হলে লভ্যাংশ পরিমাণ কত। প্রথম কথায় লভ্যাংশটা কার উপরে, লভ্যাংশ ধরতে হয় কোম্পানির তার আসল যে ক্যাপিটাল অথবা যার পরিশোধিত যে মূলধন, ক্লিয়ার, তার পরিশোধিত কি মূলধনের উপরে, অ্যাকচুয়াল মূলধনের উপরে। এখন প্রশ্ন হচ্ছে এখানে তাহলে টোটাল 40,000 টাকা মূল্যের 20 টাকা মূল্যে 40,000 শেয়ার, ওকে ফাইন, 70% মূল্য পরিশোধ। তার মানে এটা 70% করলে এইটুকু মূল্য পরিশোধ, তাকে বলে পরিশোধিত মূলধন। অথবা 70% বন্টন করা হয়েছে, অথবা 70% জনগণ কি করেছে, টাকা পরিশোধ করেছে, একই কথা। ওইটা করলে কি হবে তোমার, এই 4 7 8 10% 4,000, 28,000 টাকা, ক্লিয়ার। 28,000 শেয়ার, 28,000 শেয়ার ইস্যু করা হয় পারফেক্টলি 20 টাকা করে। মনে রাখবেন যে কোনো টাকাকে 10 দিয়ে গুণ করলে একটা শূন্য বেড়ে যায়, এখানে আছে 28,000 গুণ 20, তার 28,000 গুণ 10 হলে একটা শূন্য বেড়ে তো 2,80,000, 20 মানে ডাবল হবে গুণ করলে, তাই না? তাই 2 লাখ আর 2 লাখ 4 লাখ, 80 ডাবল হচ্ছে 60, 1,60,000, তার 4 লাখ আর 1 লাখ 5,60,000, ক্লিয়ার, সরি, ওকে ক্লিয়ার ভাইয়া। এখন আসো এখানে 5,60,000 টাকা কি হইল তোমার টোটাল কি পরিশোধিত মূলধন। কেন, তোমাকে বলেই দিয়েছে 70%, ক্লিয়ার ভাইয়া। আবার বলছি তোমাকে বলে দিয়েছে এখানে 70% কি হয়েছে, পরিশোধিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবার আসো, যেহেতু 70% পরিশোধিত হয়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই যে পরিশোধিত মূলধন এটার উপরে আবার লভ্যাংশ 10%, তাহলে 10% লভ্যাংশ করো, 10% করলে কত হবে, 5,6,0,0,0, 56। কেন ভাইয়া, কারণ একটি শূন্য বাদ যায়, 10% মানে একটি শূন্য বাদ যাবে, ওকে। তাহলে 10% মানে কি, একটি শূন্য কি হবে, বাদ যাবে, ক্লিয়ার ভাইয়া। যদি এখানে বলতো সম্পূর্ণ পরিশোধ, তাহলে ভাইয়া 40 গুণ দিতাম, 40 কে গুণ 20, তাহলে কত হতো ভাইয়া, একটা শূন্য বাদ দিলে 4 লাখ, ওকে ফাইন, 8 লাখ টাকা হতো। এইটার উপরে আমি করতাম কত, 10%। তারপরে মূলধন, পরিশোধিত মূলধন, আদায়কৃত মূলধন বা মেন মূলধন, তলবকে যাই বলুক, এইটার উপরে তোমার পার্সেন্টেজ বা লভ্যাংশ ধরতে হয়। ভাইয়া ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ডান। এবার আসো নেক্সট কোশ্চেন। এখানে বলেছে তোমার এই কোশ্চেনটা হচ্ছে 6 চ্যাপ্টার টেকে, কোশ্চেনটার ভ্যারাইটিস রকম নিয়ম। আমি কিন্তু আবার বলছি, বারবার ভ্যারাইটিস ওয়েতে পড়াচ্ছি আমি, কেন বুঝবা ইনশাল্লাহ এই টপিক শেষে। বলছে ধারা বিক্রয়ের পরিমাণ কত। আচ্ছা, এই ধারা বিক্রয় কোশ্চেন কোথা থেকে, 6 চ্যাপ্টার থেকে, একদম ডিটেলস পড়া দিচ্ছি ইনশাল্লাহ, যত টাইপ আসতে পারে এখান থেকে। আমরা সাধারণত কি জানি, তোমরা কি জানো, আমরা জানি যে সাধারণত প্রারম্ভিক দেনাদার, এই কোশ্চেনটা সবাই জানি আমরা টাইপটা। এখান থেকে আমরা ধারে বিক্রয় আরো যোগ করি, তাই না ভাইয়া, নতুন বিক্রয় যোগ করি, ধারে নতুন বিক্রয়, দেন আমরা কি করি ভাই জানো, আদায়টা মাইনাস করি, এই টপিকটা সবাই জানো। দেন আমরা নতুন কুড়িনটা বিয়োগ করি, হ্যাঁ, এই সবকিছু বাদটা সঞ্চিত থাকলে বিয়োগ করি, এই সবকিছু বাদ দিয়ে দেন আমরা যেটা পাই তার নাম সমাপনী দেনাদার, নাম্বার 1, ক্লিয়ার। এইটা আমরা সবাই জানি এই স্টেপটা সম্পর্কে, রাইট। তাহলে এই স্টেপ তো আমার প্রশ্ন না ভাইয়া, এই স্টেপটা আমরা সবাই জানি জাস্ট। এবার আসো এখানে এটাও জেনে রাখো তোমাদের পড়াশোনা শিক্ষার্থে, যে প্রারম্ভিক দেনাদারের উপরে যদি আমি প্রারম্ভিক দেনাদারের উপরে কুড়িন সঞ্চিতি ধরি তার নাম প্রারম্ভিক কুড়িন সঞ্চিতি, সমাপনী দেনাদারের উপরে ধরলে সমাপনী কুড়িন সঞ্চিতি, ধারে বিক্রয়ের উপরে যদি আমি কুড়িন সঞ্চিতি ধরি তার নাম নতুন কুড়িন সঞ্চিতি। ছাগল বাচ্চা ছাগল, গরু বাচ্চা গরু, মহিষ বাচ্চা মহিষ। তাইলে প্রারম্ভিক দেনাদারের উপরে কুড়িন সঞ্চিতি হলে প্রারম্ভিক কুড়িন সঞ্চিতি, সমাপনী দেনাদারের উপরে কুড়িন সঞ্চিতি হলে সমাপনী কুড়িন সঞ্চিতি। তাহলে এটা বুঝতে পারছো। আর ধারে বিক্রয়ের উপর ধরলে নতুন কুড়িন সঞ্চিতি, এটা আলহামদুলিল্লাহ তোমার ইনশাল্লাহ সমস্যা হবে না, ওকে। কোনটার উপর ধরলে কোনটা হবে, এইটা কেন শিখাইলাম মন দিয়ে শোনো প্লিজ। বলা হয়েছে এখানে এই ধারে বিক্রয় বের করতে হবে, তাহলে আমি এইটা এটা এটা যা যা পাবো সব বসাবো, উল্টা প্রসেস ফলো করব, কোনো রুলস লাগবে না ইনশাল্লাহ। প্রারম্ভিক দেনাদার 30,000 জাস্ট বসালাম, দেনাদার থেকে নগদ প্রাপ্তি, আচ্ছা ধারে বিক্রয় তো এখানে প্লাস হয়, এখানে মিস্টেক আছে মানে এটা বাদ, কোনো সমস্যা নেই। ধারে বিক্রয় নগদে প্রাপ্তি, নগদে পাইলে যে মাইনাস আদায়, ওকে। প্রারম্ভিক দেনাদারের 20%, তার মানে প্রারম্ভিক দেনাদার 30, এর 20%, 10% করে 3, 20% 6, তার মানে কত ভাইয়া, 6,000 টাকা। আসো প্রাপ্য বিল প্রারম্ভিক দেনাদারের কত ভাইয়া,
এই দেখো 3/1 প্রারম্ভিক দেনাদার কত 30,000, 3/1 কত ভাইয়া 10K। এটার নাম প্রাপ্য বিল। আচ্ছা, অনেকে কি করে এখানে ভুল করে, এখানে মাইনাস দেখায়, সরি প্লাস দেখাই। দেখো ভাইয়া, প্রাপ্য বিল মানে দেনাদার, তার মানে তুমি মাইনাস করবে না ভাই। প্রাপ্য বিল মানে তুমি তার কাছ থেকে কিছু একটা বিল পাইছো, দেনাদার থেকে পেয়েছো, তাহলে দেনাদারের কাছে টাকা পাইতা, এখন তুমি একটা বিল পেয়েছো, দ্যাটস মিন তোমার টাকার বিপরীতে বিল তুমি তো আদায় করেছো, রাইট? কিন্তু দেনাদার নামক সম্পত্তি কিন্তু কমে যায়, কারণ তুমি বিলটা পাইছো মানে তুমি আর তার কাছে, তোমার কাছে দেনা নাই। প্রাপ্য বিল এটা এগেইনস্ট ইনসিউরিটি অফ ক্যাশ, তার মানে ক্যাশের বিপরীতে তোমাকে একটা স্টেটমেন্ট বা বিল দিছে, অ্যাটলিস্ট তার চাপটা কমছে, তার মানে এটা কি এক প্রকার আদায়ের মতো। ওকে, মানে বিলের মাধ্যমে আদায় করছো, নট লাইক দ্য ক্যাশ। ওকে, নট লাইক দ্য হচ্ছে তোমার নতুন করে দেনাদার ঘটছে, তার মানে তুমি বিলের মাধ্যমে আদায় করছো। তার মানে ভাইয়া এখানে এই বিলের মাধ্যমে আদায়, সেটাও কি -10K। 10% সমাপনী কুড়ি সঞ্চিতি 20,000 টাকা, তার মানে ভাইয়া সমাপনী কুড়ি সঞ্চিতি দেওয়া আছে 10%। আচ্ছা, এখানে আমার কি লাগবে, এই যে সমাপনী দেনাদার লাগবে না, কি একটা প্যাচ পরীক্ষার হলে তোমাকে ছোট্ট একটু গ্যাপে ফেলতে পারে, এই সমাপনী দেনাদারটা কিন্তু দেওয়া নাই। দ্যাটস মিন দেওয়া থাকলে কি হতো, ধরো 50,000 দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে প্লাস মাইনাস মাইনাস করে অ্যান্সার 50, তাহলে এই 50 থেকে এখানে যাইতাম উল্টা প্রসেসে, কিন্তু ওইটা নাই। কিন্তু ক্লু আছে, 10% সঞ্চিতে এত টাকা। বলতো সমাপনী দেনাদার এই 10% এত টাকা 2,000 হলে এখানে কত, 10% একটা শূন্য বাদ, তাহলে এখানে হবে 20,000। এই 20,000-এর নাম কি ভাই, সমাপনী কুড়ি সঞ্চিত 2,000, তার মানে সমাপনী দেনাদারটা উজ্জ্ব আছে। কেমনে বুঝলাম, কারণ পার্সেন্টেজ সমাপনী দেনাদার ছিল যার উপরে 10% করলে সমাপনী কুড়ি সঞ্চিতি। তাহলে আমাকে বলো তো এই জায়গায় 10% কত টাকার উপর করলে 2,000, একটা শূন্য বাদ দিয়ে ধরেছে, দ্যাটস মিন 20,000। তার মানে 20,000 টাকার নাম কি ভাই, এই 20,000 10% করলে সমাপনী কুড়ি সঞ্চিতি, দ্যাটস মিন সমাপনী দেনাদার। কোশ্চেনটার প্যাচ আশা করি ক্লিয়ার। তুমি কেন আমি বলতেছি তুমি এটা অ্যানালাইসিস করলে এই কোশ্চেন সব তোমার কোনো জায়গার কোশ্চেন বাদবে না। তাহলে ভাই কত 20,000 টাকা, তাহলে আমাকে এটা বলো তো এই যে সমাপনী দেনাদার এটা, তাহলে এই যে সেটআপ দেখো তো, এটা ছিল মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস ছিল, এটা প্লাস, এটা ছিল প্লাস, ওকে কিছু নাই, তাহলে এইটা ছিল প্লাস, কিছু নাই মানে প্লাস, এখন হবে মাইনাস। তার মানে উল্টা প্রসেসে আগাবো, তার মানে এই দাগের যে কোনো অংশ উপরের চাইলে আমি পিছন থেকে উল্টা প্রসেসে আগাবো, আর যদি নিচেরটা চাই সিম্পল। দেখো তো 20 আর 10 30, 30 আর 6 36, -30, তাহলে ভাইয়া 20 30 36 থেকে 30 বাদ দিলে কত হবে 6,000 টাকা। তাহলে 36 থেকে 30 বাদ দাও, 6,000 টাকা থাকে। ক্লিয়ার? এটার নাম কি ধারে বিক্রয়। এখন এই জায়গায় একটা কোশ্চেন আছে, স্যার সমাপনী দেনাদার কি এভাবে বের করবে শুধু, এই বড় সূত্র দিয়ে বলে সমাপনী দেনাদার বের করতে গেলে এই জায়গার এই দেখো এই টেকনিক থাকলে অটো বের হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, এই টেকনিক যদি না থাকে তখন তোমার কি করতে হবে জানো, এই সেটআপে করতে হবে। এখান থেকে আরো কিছু ইনফরমেশন দিই, যদি বলতো এখানে 10% নতুন কুড়ি সঞ্চিতি, তাহলে আমি কি বুঝতাম, এই যে নতুন কুড়ি সঞ্চিতি যখন বলছে তাহলে এই 20,000-এর নাম কি ধারে বিক্রয়। যদি বলতো 10% প্রারম্ভিক কুড়ি সঞ্চিতি 2,000, তাহলে এই 20,000-এর নাম কি প্রারম্ভিক কুড়ি সঞ্চিতি। কেন তোমাকে একটু আমি তিনটা জিনিস শিখাইছিলাম, প্রারম্ভিক দেনাদার উপরেই তো কুড়ি সঞ্চিতি হলে প্রারম্ভিক কুড়ি সঞ্চিতি, সমাপনী দেনাদার উপর দিলে সমাপনী কুড়ি সঞ্চিতি, আর ধারে বিক্রয় বলে নতুন কুড়ি সঞ্চিতি। তাহলে এই সেটআপ থেকে 1 2 3 4 5 6 টাইপের ম্যাথ পারবা। নিচেরটা বললে জাস্ট নরমাল বের করবা, এটা চাইছে উল্টা প্রসেস, এটা চাইছে উল্টা প্রসেস, উল্টা প্রসেস, উল্টা উল্টা প্রসেস। 6 টাইপ অফ ম্যাথ ডান। এখানে তোমাদের প্রবলেম ছিল আমি জানি, ইনশাআল্লাহ থাকবে না। আসো, বলেছে বিক্রয় এত টাকা, মুনাফা ক্রয় মূল্যের উপরে 25%। ওকে, নিট মুনাফা বিক্রয়ের 8%। এই যে নিট মুনাফার কোশ্চেন, এর বাইরে কোনো কোশ্চেন আসতে পারে না নিট মুনাফা থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ দেখো ভাইয়া, তাহলে কি হবে এখানে মুনাফা বিক্রয়, এ দেখো খুব মন দে, বিক্রয় 50, মুনাফা ক্রয়ের 25, তাহলে ক্রয় মূল্যের উপরে 25 হলে ভাইয়া এখানে টাকা আছে কি বিক্রয়, কিন্তু তাহলে বিক্রয়ের উপরে 20%। কেমনে, অনেক স্টুডেন্ট যারা ক্লাস করছো আমার অনেক জানো ভাই, ক্রয় মূল্য বললে যোগ প্রক্রিয়া, মুনাফা দুইটা মূল্য থাকে, এটা ক্রয়টা বিক্রয়, ক্রয় মূল্য বললে যোগ প্রক্রিয়া, আর বিক্রয় মূল্য বললে বিয়োগ প্রক্রিয়া। তো যোগ প্রক্রিয়া কেমনে, এই দেখো 25/100 প্লাস 25, তাহলে 25/100 প্লাস 25, তার মানে কত হবে ভাইয়া, কাটাকাটি করলে 25/100 25, 25 একে 25, 5 25 125, গুণ হচ্ছে 100, 100 কে 100/5 সমান 20%, রাইট? তাহলে এই দেখো বিক্রয়ের 20%, এটার উপর 20% করো 20%, 10% একটা শূন্য বাদ, 5,000, 20% কত 10,000 টাকা, তার নাম কি মুনাফা। ভাইয়া প্রথম কথা মুনাফা কত ভাইয়া 10,000, ডান। এবার বলেছে মুনাফা, খুব মন দিয়ে বুঝো,
নিট মুনাফা আবার বিক্রয়ের 8%। এখন বলো তো এই বিক্রয় যে, ওকে ফাইন, তাহলে 8%, 10% মানে কত? 5,000, একটা শূন্য বাদ। তাহলে এখানে 1% মানে কত? আরেকটা শূন্য আগের সংখ্যা 0.500, 1% মানে 500, 8% মানে 5,040, 4,000। কি বলছে? নিট মুনাফা, তো এটা নিট মুনাফা 4,000। এবার আমাকে বলো তো পরিচালন ব্যয়, তাহলে মোট মুনাফা থেকে আমার কি বাদ দিই? পরিচালন ব্যয়, এটা বাদ দিলে আমরা কি পাবো? নিট মুনাফা। তার মানে মোট মুনাফা 10, পরিচালন ব্যয় কত বাদ দিলে নিট মুনাফা 4,000, পরিচালন ব্যয় কত বাদ দিলে নিট 4,000, তাহলে দুইটা গ্যাপ হচ্ছে 6,000। ক্লিয়ার ভাইয়া? তার মানে এইরকম পার্সেন্টেজ গুলা তোমার পরীক্ষা থাকে, এরকম কোশ্চেন গুলা তুমি এয়ার কোশ্চেন গুলো থেকে পাবা। আমি কিন্তু একটু স্লো যাচ্ছি, আমাকে মাফ করিও যদি তোমাদের বেশি সময় নষ্ট করে ফেলি, কারণ তোমার জন্য এই কোশ্চেনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি যেটা ফলো করি এবং আমি চাইবো তুমি বেটার কিছু করো, তাই তোমাকে আমি একটু হার্ডলি করাচ্ছি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। ওকে ভাইয়া, এই যে কোশ্চেনগুলো তুমি একটু ভালো করে অবজারভেশন করতে পারো, বিশ্বাস করো তুমি অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, আসো তারপরে কোশ্চেন দেখো। আর তাহলে আমি আবার যদি একটু তোমাকে দেখাই এই জায়গায়, তো নতুন করে দেখাচ্ছি, ভালো করে শোনো। ধারে বিক্রয় উপরে বাই কি গড় দেনাদার, রাইট? সেটার প্রাপ্য সমর্থন 6 বার। তাহলে আমাকে বলো গড় দেনাদার কত পাইছি? আমি অলরেডি দেখছি, এই 40 আর 10 50 এখানে বেরোইছিল, ভাগ তো 25,000। তুমি ওকে একটা কথা বলো তো, উপরে কত ছিল যাকে 25 দিয়ে ভাগ করলে 6 বার? তুমি নিজেই বলতে পারো ভাইয়া 25টা 4 দিয়ে গুণ করলে কত হবে? 1 লাখ। আর 2 দিয়ে গুণ 50, 1.5 লাখ ছিল উপরে ভাইয়া, উপরে বেশি ছিল, তাহলে 1.5 লাখ ভাগ 25, তোমার অ্যান্সার 6 বার। তাহলে অ্যান্সার দেওয়া আছে, এটা দেওয়া আছে উপরে, এটার নাম কি তাহলে? আমরা জানি এটার নাম কি, আমরা সবাই জানি ধারে বিক্রয়। এটার নাম কি ভাইয়া? ধারে বিক্রয়। ক্লিয়ার? এটার নাম কি? বিক্রয়। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার। তাই এই যে কোশ্চেনটা তোমাকে পড়ানো হইলো, তুমি এতটুকু কি বুঝছো যে তোমাকে এই জায়গায় বিক্রয়ের পরিমাণটা বের করো। তাহলে এখানে কি চাইছে? বিক্রয়ের পরিমাণটা কত, তাহলে বের হয়ে গেছে। ওকে ভাইয়া, ডান। এই জিনিসটাই তোমার আসলে একটু কি বোঝা দরকার ছিল। এই যে মুনাফার হারটার এগুলো জাস্ট ফাও, তোমাকে এগুলো আসলে দেওয়া হয়েছে কনফিউশন করার জন্য, এটা নিয়ে তুমি হলে তাকাবো না, ঠিক আছে? তাহলে বিক্রয়টা আমি পেয়ে গেলাম। এখানে কি? বিক্রয় পরিমাণ। এখন যদি বলতো কোশ্চেন প্যাচ দেয়, এখান থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখানে বলতো নগদে বিক্রয় 20,000 টাকা হলে নিট বিক্রয় কত, ঠিক আছে? তখন কি করতাম জানো? এর ধারে বিক্রয় কত আছে ভাইয়া? এখানে 1.5 লাখ, এই 1.5 লাখে যোগ করতাম আরো নগদে বিক্রয় 20, টোটাল মিলে হয়তো 1,70,000। বা যদি বলতো বিক্রয় ফেরত, তাহলে বাদ দিতাম। তাহলে কথা কি ক্লিয়ার? এই নিট বিক্রয় বের করতে বলে এখান থেকে। ওকে, এগুলো মাথায় রাখবা। এবং এখান থেকে আর একটা কথা বলতে পারে, অ্যানালাইসিসটা দেখো, তোমার কাজে লাগবে ভাই। বলতে পারে মুনাফা কত। ওকে, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মুনাফা কত টাকা? তাহলে বিক্রয় বেড়েছে 1.5 লাখ টাকা, এখানে বলছে মার্ক আপ মানে কি, ক্রয়ের উপরে মুনাফা কত টাকা ভাইয়া? 20%। ক্রয়ের উপরে মুনাফা 20%, মার্ক আপ মানে ক্রয়ের উপরে, মার্জিন মানে বিক্রয়ের উপরে। দেখো এখানে আছে বিক্রয় মূল্য, ক্রয়ের উপর 20 হলে বিক্রয় মূল্যের উপর কত হবে? মার্ক আপ বিক্রয় মূল্য কত? 16.67%। কেমনে বুঝলাম ভাইয়া? দেখেন মার্ক আপ মানে ক্রয় মূল্য মানে যোগ প্রক্রিয়া, 20% ভাগ যোগ মানে কি 100 যোগ 20। ওকে ফাইন, তাহলে 20/100/20। ওকে, 1/6, তার মানে 1/6, 6 ভাগের 1 ভাগ। তাহলে 6 ভাগের 1 ভাগ মানে 16.67%, রাইট? তুমি কেমনে বুঝবে? ওই যে একটু আগে বলেছিলাম 10 রে তুমি 100 দিয়ে ভাগ দাও 10 বার, তাহলে 16.67 তুমি এটাকে 6 দিয়ে গুণ করো, অথবা 100 ভাগ 16.67 বা 100 ভাগ 6 দাও, তোমার দেখবে অ্যান্সার বেরোবে এটা, 6 ভাগের 1 ভাগ। তাহলে প্রশ্ন হচ্ছে এই জায়গাটা তোমার 16.67% বা 6/1 ভাগ কার উপর? এই যে বিক্রয়ের উপর। তাহলে এটার উপরে 16.67 করবা নাকি 6 ভাগের 1 ভাগ? তাহলে বুঝতে পারছো আমি কেন সহজ করলাম? যেটাই তুমি পার্সেন্টেজ ধরবা সেটার নামই হবে মুনাফা। ক্লিয়ার? কেন? বিক্রয়ের উপরে 16.67%, ক্রয়ের উপরে এটা হলে বিক্রয়ের উপরে 16.67 অথবা 6 ভাগের 1 ভাগ মুনাফা পেয়ে যাবা। ক্লিয়ার? তাহলে তুমি কোন টাইপের প্রশ্ন পড়তেছো আশা করি তুমি বুঝে গেছো। এখান থেকে আরেকটা ঝামেলা হয়, তোমাকে অনেক সময় নিচের এই যে উপরে 1.5 লক্ষ দিয়ে দিতে পারে, এখানে 6 বার অ্যান্সার, এখানে কত, তখন নিচে কিন্তু কম হয়। তখন কি করবে? এই 1.5 লাখ ভাগ 6 দিয়ে নিচেরটা পাবা গড় দেনাদার। আর একটা প্যাচ হইতে পারে, গড় দেনাদার থেকে বলতে পারে যে কোনো একটা দেনাদার না দিয়ে সময় দেনাদার কত বা প্রারম্ভিক কত। নাম্বার 1 প্রশ্ন হতে পারে ধারে বিক্রয়, তারপরে মোট বিক্রয়, তারপর মুনাফা, 3 টাইপ, তারপরে নিচের অ্যামাউন্টটা চাইতে পারে গড় দেনাদার, তারপরে প্রারম্ভিক দেনাদার, সময় দেনাদার। 7 টাইপের প্রশ্ন হতে পারে এখান থেকে। তাহলে সমাপনের প্রারম্ভিক কেমনে আসে? নিচে অ্যামাউন্ট শর্ট পড়বে, এই যে যা শর্ট এটা গড় দেনাদার, কিন্তু গড় দেনাদার না যদি বলে প্রারম্ভিক কত, তাহলে ওই দুটোর অ্যাভারেজ কত যেটা কম ওটা প্রারম্ভিক, বাকিটা দেওয়া থাকবে। আসো ভাইয়া,
বলেছে বিক্রিত পণ্য, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আমরা জানি বিক্রয়যোগ্য পণ্য আমরা বের করে আসো কি কি আছে এখানে। বলছে বিক্রয়ের পরিমাণ এত টাকা, মার্জিন মানে কি একটু আগে বলেছিলাম বিক্রয়ের পর মুনাফা, সমাপনী মজুদ বিক্রিত পণ্যের ব্যয় 30%, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয় আমরা কেমন জানি, আমরা জানি বিক্রয়যোগ্য পণ্য এখান থেকে বাদ দিতে হয় কি সমাপনী মজুদ, সমাপনী বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয়। ওকে, সমাপনী বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয়। আসো তাহলে আমার কি কি লাগবে ভাইয়া, আমার এখানে দুইটা জিনিস লাগবে বিক্রয়যোগ্য পণ্য বের করতে হবে, এটা লাগবে আর এটা লাগবে। প্রশ্নে কি আছে, সমাপনী মজুদ আছে ভাইয়া, আছে। বিক্রিত পণ্যের ব্যয় 30% আছে, দেখো তো সমাপনী মজুদ 30%, বিক্রিত পণ্যের ব্যয় 30%। বিক্রিত পণ্যের ব্যয় কত আই ডোন্ট নো, কিন্তু এখানে বলা আছে বিক্রয়, বলা আছে মার্জিন মানে বিক্রয়ের পর মুনাফা। তাহলে বিক্রয় 40, মুনাফা 20%। ভাই দেখো তো খুব মন দিয়ে, মুনাফা তাহলে কেন বের করবো, এটা তো দরকার নেই। ইয়াস ভাই দেখেন তো, মুনাফা বের করলে এই মুনাফার বিক্রয়ের ডিফারেন্সটার নাম বিক্রিত পণ্যের ব্যয় কনসেপ্ট। তার মানে ভাই 20%, 10% একটা শূন্যবাদ, 20% মানে এই 4000 ডাবল 8000 টাকা, রাইট? 10% মানে একটা শূন্যবাদ, 4000, 20% ডাবল। তার প্রশ্ন হচ্ছে এটার নাম মুনাফা, তার এইটার এটা ডিফারেন্সটার নাম কি, বিক্রয়ের মুনাফার ডিফারেন্স, বিক্রিত পণ্যের ব্যয় 32। এবার একটা কথা বলো তো, বিক্রিত পণ্যের ব্যয় 32, রাইট? তাহলে একটা অপশন পাইছো, বুঝো তুমি? কারণ তোমাকে এখানে আটটা বের করতে হবে, সমাপনী মজুদ। এবার বলছি সমাপনী মজুদ আবার বিক্রিত পণ্যের ব্যয় 30%, প্যাচের উপরে প্যাচ, তাহলে এই প্যাচ খুলতে পারলো কার 30%, বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় 32, এরপর আবার 30%, 10% মানে কত, একটা শূন্য বাদ, তাহলে 3200 মানে 10%, রাইট? কারণ একটা শূন্য বাদ, তাহলে 30% মানে কত, এবার 3 গুণ। কঠিন লাগতেছে? এটা কঠিন কিচ্ছু না, কারণ তোমাকে যে হার্ড কোশ্চেন গুলো সলভ করছে আমি আগেই বলে দিয়েছি। তাহলে ভাই 3 গুণ মানে কত, 303 গুণ হচ্ছে 900, 203 গুণ 600, 9600। ক্লিয়ার? তা এবার আসো 3 গুণ, তার মানে এই দেখো 30%, 3 গুণ 9600। এবার তুমি আমাকে বলো উপরে কত হলে তার থেকে এটা মাইনাস করলে অ্যান্সার এটা। তার উপরে ধরো 10, এখানে 2, এখানে 8, তার মানে 32 আনলো 9600, 32000 আনলো 9000, ওকে 41000, 41600 টাকা হচ্ছে টোটাল উপরে বসবে। ক্লিয়ার? এখন কেমনে বুঝলাম, দেখো 41600 মাইনাস 9600, অ্যান্সার 32। ভাই একটু নিজেকে অ্যানালাইসিস করো, পারছো কিনা বা তুমি পারবে কিনা, জাস্ট নিজেকে একটু বোঝানোর ট্রাই করো প্লিজ। হ্যাঁ, একবার একটু কষ্ট করে নিজের সাথে অ্যানালাইসিস করে দেখো তুমি পারবে কিনা। ওকে, একদম কঠিন কিছু না, জাস্ট একটু চোখটা বুলাও প্লিজ। আমি তোমাকে এত কঠিন করে করাচ্ছি না, আমি তোমাকে জাস্ট চোখে আঙ্গুল দিয়ে পড়াচ্ছি, যাতে করে তোমার পরীক্ষার হল কেন অন্য কোনো জায়গায় তোমার বিবাদে না পড়তে হয়, তুমি যেন ভবিষ্যতে টিউশনই করাই খেতে পারো। হ্যাঁ, ওকে, এমন কিছু আসলে তোমাকে দেওয়া হচ্ছে, ইনশাল্লাহ তুমি পারবে পারবে পারবে। ওকে, ওকে ভাইয়া। ও আল্লাহ আমিন। আসলে এই ক্লাসগুলো নেওয়া যে কি কষ্ট তোমরা জানবা না, যারা আমাদের রেগুলার ক্লাস করা জানো। একটু একটু ধরে ধরে করবা, আমি এত ভাবে করাচ্ছি তা আমার স্টুডেন্টদের কোনো জায়গায় না আটকানো লাগে। আমার একটু কষ্ট হবে, বাট একটু না ভালোই কষ্ট হবে, বাট তোমরা ভালো করলে এটাই শান্তি আসলে, বুঝছো? আর কোনো শান্তি নেই। আসো দেখো এখানে বলা আছে পাস বইয়ের স্থিতি। তাহলে এবার চলে আসা ব্যাংক সময় সুইচ করলাম, কেন সুইচ করলাম আমি বলেছি প্রথমে। দেখো 30শে জুন তারিখে 2024 নগদান বইয়ের একটি ডেবিট ব্যালেন্স, মানে এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম। ম্যাথের ক্ষেত্রে অলওয়েজ কি করতে হবে আমি বলেছিলাম ভাই, প্রথমে যেটা কি আছে দেখো, প্রথমে যেটা আছে নগদান বই ডেবিট ব্যালেন্স। দেখো তো নগদান বই অনুযায়ী ডেবিট, তো নগদান এনে নগদান ডিতে ডেবিট, তাই 4000 টাকা। দেনাদার কর্তৃক ব্যাংকে জমা 1500, তাহলে দেনাদার জমা দিয়েছে, আমরা জানি ব্যাংকে জমা দিয়ে দেনাদার, আমরা স্বাভাবিকভাবে জানি ব্যাংকে যখন বাড়ে তাহলে ব্যাংকে জমা হলে ব্যাংক করেছে কি ক্রেডিট। এবার আমাকে বলেন উল্টা নগদান বই কি করবে, সে তো জানে না, এনে নগদান বই ডিতে ডেবিট, তাহলে এনে নগদান ডিতে ডেবিট। ক্লিয়ার? কত টাকা, 1500। ব্যাংকে জমা এত টাকা, তার মানে ব্যাংকে জমা হলে কি হয়, ব্যাংকে জমা মানে বেসিক্যালি তুমি দিয়েছো, আর তোমার নাম বলুক বা তার নাম যার নাম বলুক, তুমি তুমি নগদান বই। যদি দেনাদার কর্তৃক জমা, দেনাদার দিয়েছে, তারপর তুমি দিয়েছো মানে তুমি জমা দিলে নগদান বই ডেবিট করেছে, তাহলে এই চেকটা ব্যাংকে জমা। বাকি কথা হচ্ছে এখনো ব্যাংক আদায় করেনি, দ্যাটস মিন কি নগদান বই ডেবিট পাশে গেলে এটা ব্যাংকের ক্রেডিট পাশে যায়, তাহলে বিতে ব্যাংক, সিতে ক্রেডিট। ওকে, কত টাকা ভাইয়া, এই দেখো 200 টাকা।
এবার আসো বকেয়া চেক এত টাকা, তার মানে ভাই বকেয়া চেক মানে কি, যেই চেক এখনো ব্যাংকে উপস্থিত হয়নি, মানে একটা ইস্যুকৃত চেক কিন্তু ব্যাংকে এখনো যায়নি। তাহলে চেক ইস্যু করে কিটা, নগদ অনবে ইস্যু করলে করে ক্রেডিট, ক্ষমতা এক নগদ অনবে, ব্যাংক উল্টা করবে ডেবিট। তাহলে বি তে ব্যাংকস, ডি তে ডেবিট, এই 2000, এই একটা কোশ্চেন করে ইনশাল্লাহ তোমার আর কোনো ব্যাংক সময় ম্যাথের কোশ্চেন করা লাগবে না ইনশাল্লাহ। অপর্যাপ্ত রাখতাম কি এনএসএফ, তাহলে এনএসএফ চেক মানে কি এখনো টাকা নেই, ওকে, তাহলে ওই চেকটা ফেরত হয়েছে, তাহলে ফেরতকৃত চেক এনএসএফ চেকের অলওয়েজ অ্যান্সার মনে রাখবা খুব ভালো করে, ক্রেডিট হয়। কেমনে, প্রথমে যখন ব্যাংকে জমা হয়েছিল চেকটা, ব্যাংক করেছিল ক্রেডিট, ব্যাংক যখন অপরিশোধিত ফেরত দিয়েছে উল্টা ডেবিট করেছে, এবার নগদ বই করবে ক্রেডিট। এনএসএফ চেকটা খুবই ডেঞ্জারাস জিনিস, মানে ব্যাংকে টাকা না থাকার কারণে ফেরত আইছে, তার নগদ বই কি করবে ক্রেডিট। ফাইনাল সলিউশন, আমার এই জায়গায় আনসার লাগবে ফাইনাল সলিউশন বা সংযোজন পার্ট, অপর্যাপ্ত তহবিল কত 500। এবার আমাকে একটা কথা বলো, এই যে ডেবিট আছে জের, তাহলে এই সব বাদ, জের ডেবিট মানে ডেবিট গুলা যোগ, ক্রেডিট গুলা বিয়োগ, উল্টা, তাহলে জের ডেবিট তাহলে ডেবিট গুলা যোগ, জের ডেবিট তাহলে ক্রেডিট গুলা বিয়োগ। তাহলে এই যে ক্যালকুলেশন 4 আল্লো 1500 4500 মাইনাস 200, ওকে ওটা পরে মাইনাস করি, মাইনাস প্লাস 2000, 4500 2000 7500, ওকে, দেন তার থেকে 500 700 মাইনাস হয়ে গেল। এই যে কোশ্চেনটা তোমার একটি একক জের ভিত্তিক ম্যাথ, এটা যদি তুমি করতে পারো, এনটি গুলা লাগে কি কি আমি একদম বলে দিচ্ছি, এরপর আমি বেসিক ক্লাসে ওই আলোচনা করে দিব। এনএসএফ চেকেরটা, তারপর ইস্যুকৃত চেক, জমাকৃত চেক, দেনাদার কর্তৃক জমাকৃত চেক, কোনো বিল ডেবিট পরিণাম সমূহ, ক্রেডিট পরিণাম মানে ব্যাংক কর্তৃক কোনো পরিশোধ, আর ব্যাংক কর্তৃক আদায়। এই যে কোশ্চেনটার ক্ষেত্রে যদি এখানে বলতো ব্যাংক অনুযায়ী ব্যাংক ব্যালেন্স, এটা তো ক্রেডিট, ব্যাংক অনুযায়ী ব্যাংক ব্যালেন্স হতো ক্রেডিট, যদি বলতো নগদায়ন অনুযায়ী ব্যাংক অতিরিক্ত, ওটা তো কি ক্রেডিট, আর ব্যাংক অনুযায়ী ব্যাংক অতিরিক্ত তো ডেবিট। ডান বলেছে এখানে যে কোশ্চেনটা নেক্সটে, তুমি দেখো ক্রয় মূল্য, আরেকটা আগের কোশ্চেনে বলি, যদি এখানে প্রথম যেটা হতো ক্রেডিট, তাহলে ক্রেডিট গুলো কিন্তু যোগ হইতো, তখন ডেবিট গুলো বিয়োগ হইতো, শেষ। কোশ্চেনটা ভালো করে শোনো, ক্রমহ্রাসমান পদ্ধতি ও সরলরৈখিক পদ্ধতির ক্ষেত্রে কোনটি লাভবান, টপ নচ কোশ্চেন, এর থেকে কোনো হার্ড কোশ্চেন লাভ করিতে হতেই পারে না, বুঝতে পারছো, লাভ করিতে এর থেকে হার্ড কোশ্চেন হতে পারে ইনশাআল্লাহ না। হ্যাঁ বলেছে পদ্ধতিতে লাভজনক আর কি, হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে, এই পদ্ধতি সরলরৈখিক দুটা পদ্ধতি বের করতে দেখতে হবে কোনটা লাভজনক। আসো দেখা ট্রাই করি। ক্রয় মূল্য এত টাকা, আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য ক্রয় মূল্যে 10%, দ্যাটস মিন ক্রয় মূল্য 50, এটা 5000। আসো এখানে বলছে 2 বছর পরে 20,000 টাকা বিক্রি, ওকে ফাইন, তাহলে বিক্রি কত দুইটা ওয়েতে, ক্রমশ সময় বিক্রি করবো, সরলরেখে বিক্রি করবো, কোনটা দ্বারা আমি লাভবান হবো। দেখো তো 50 ক্রয় মূল্য 10%, ভগ্নাংশ 50 থেকে 5 বাদ দাও, 45,000 টাকা থাকে। আয়ুষ্কাল 10 বছর, আমি যদি সরলরৈখিক ফলো করি তাহলে অপচয় হার হবে 100/10 সমান সমান 10%। তাহলে বলতো 4500 10% কত, 45,000 10% 4500, এটা 1 বছর অপচয় চেয়েছে, 2 বছর পর বিক্রি, 2 বছর পরে অপচয় কত হবে 9,000। তাহলে ভাইয়া 2 বছর পরে অপচয়ের পরিমাণ হবে 9,000, প্রথম কথা পুঞ্জীবিত অপচয়। এবার আসো তাহলে লাভ ক্ষতি বের করতে কি লাগবে, বিক্রয় মাইনাস বহির্মূল্য, তাহলে বিক্রয় পরিমাণ কত 20,000, ওকে ফাইন, মাইনাস বহির্মূল্য, আমি সরলরৈখিক করছি আগে। আর বহির্মূল্য কেমনে বের করে, বহির্মূল্য মানে কি একটি সময় শেষে সম্পত্তি যে কয়টা ভ্যালু আছে, তাহলে বহির্মূল্য কেন বের করে, ক্রয় মূল্য থেকে পুঞ্জীবিত অপচয় বাদ, কত বছর অপচয় বাদ 2 বছর পর বিক্রি, তাহলে 2 বছর অপচয় লাগবে, এবং 3 বছর পর বিক্রি, 3 বছর অপচয় একসাথে পুঞ্জীবিত অপচয়। এবার আসো এখান থেকে তাহলে 50 ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অপচয় 2 বছর পরে কত হবে ভাইয়া 9, 50 থেকে 9 বাদ দিলে 41,000 টাকার নাম কি বহির্মূল্য। তাহলে 20,000 টাকার সম্পত্তি, এই যে বিক্রয় মাইনাস 41, এই দেখো মাইনাস 41, তাহলে কত হবে, এই যে 20,000 টাকা বিক্রি করছো তার দাম ছিল 41, তাহলে মাইনাস চিহ্ন এখানে বেশি, মাইনাস 21,000 টাকা কি মাইনাস মানে ক্ষতি। প্রশ্ন হচ্ছে সরলরৈখিক ফলো করে ক্ষতি হয়েছে, এবার দেখো ক্রমশনে কি হয়। ক্রমশন অপচয় কি, ক্রয় মূল্য বিক্রয় মূল্য 20,000 মাইনাস বহিমূল্য, আচ্ছা ওকে, এই বহিমূল্য বের করার সময় আবার ক্রয় মূল্য 50, এখান থেকে কি বাদ দিব পুঞ্জীবিত অপচয় 2 বছরের। কিন্তু পার্থক্য কোন জায়গায় দেখো, তাহলে তুমি একটি ম্যাথ দ্বারা লাভ ক্ষতি শিখে কিলা দুইটা ওয়ের, ভাই বুঝতে পারছো মজা। তাহলে লাভ ক্ষতিতে কি কি লাগে, পুঞ্জীবিত অপচয় 2 বছরের, তুমি কি বলবা 2 বছর 9,000, না ভাইয়া এবার দেখতে হবে ক্রমশন ট্রাই করে, মন দিয়ে বুঝো কিন্তু কোশ্চেন আসে কিন্তু দেখো, তো ক্রমহ্রাসমান ট্রাই করে দেখবা, তখন তখন প্রথম বছর অবস্থায় কত, আর ক্রমহ্রাসমানে ভগ্নাংশের মূল্য বিবেচনা হয় না, তার মানে ক্রমহ্রাসমানের ক্ষেত্রে এই যে ক্রয় মূল্য 50, এই 50-এর উপর কত 10%, তাহলে প্রথম বছরে কত 5,000, ওকে ফাইন, তার মানে প্রথম বছর অবস্থায় কত 5,000 এখানে লিখি। এখন দ্বিতীয় বছর অবস্থায় কি 5,000 হবে, নো, দ্বিতীয় বছর কি হবে, ওই যে 50 এখান থেকে বাদ যাবে 5, থাকে কত 45, 45-এর উপর কত পার্সেন্ট 10%, 4500। ভাইয়া কেন ভাইয়া
ক্রমহ্রাসমান পদ্ধতিতে প্রত্যেক বছর আলাদা অবচয় নির্ণয় করতে হয়, মনে আছে? ইয়াস। তাহলে টোটাল 9,500, 9,500, তো 9,500 টাকা টোটাল এখানে। ওকে, 50,000 মাইনাস 9,500 শেষ। 9,500 বলতে কত থাকে? 41,500 নাকি 40,500? তাহলে 40,500 টাকা কি হয়েছে তোমার? কি এই যে দেখো, এখন আমাকে একটা কথা বলো, 40,500 টাকা তার ভ্যালু আছে। এই জায়গায় একটা টুইস্টিং ব্যাপার কি জানো? 20 থেকে 40 এটাও মাইনাস হয়, তাহলে কত? এটা মাইনাস 20,500। তাহলে ভাই বলো তো কোনটা লাভজনক? তুমি আসলে বুঝে গেছো। তো এইবার দুই ভাবে করে এরকম ডিফারেন্স করতে হবে। একটু ভালো করে ম্যাথ দেখো। আমার মেসেজটা কি, দুইটা পদ্ধতি তুমি লাভ করে জানো, এই ম্যাথের মধ্যে শিখলা। আরো কিছু শিখবা, তার আগে তুমি ডিফারেন্সিয়েশন থেকে কোশ্চেন সেটা জানলা, এবং তোমাকে শিখতে হবে। একটু শিখে নাও, তারপর দিচ্ছি আবার। এখান থেকে প্রশ্ন থাকে বিক্রয় মাইনাস বহিমূল্য মানে কি ভাইয়া? লাভ ক্ষতি, লাভ বা ক্ষতি। এখন প্রশ্ন আছে, এখান থেকে প্রশ্ন আসে অনেক সময়। ওকে, লাভ ক্ষতি সমান সমান বিক্রয় মাইনাস বহিমূল্য। প্রশ্ন আছে অনেক সময় লাভ বলে দেয় 5 টাকা, তাহলে বিক্রয় তোমার 10-12 টাকা, তাহলে এখানে বহিমূল্য কত? এখন তুমি সিম্পলি বলতে পারো ভাইয়া মুখে মুখে যে ভাইয়া এখানে 5, তাহলে 12 থেকে কত হবে? 7। কিন্তু বড় অ্যামাউন্ট যখন হবে 48,200 সমান সমান এখানে আছে তোমার হচ্ছে কত? 96,700। এখানে কত হবে? তুমি কি পারবে দূরত্ব? এই জন্য তোমাকে টেকনিকটা শিখতে হবে। টেকনিকটা হচ্ছে যখন এই জায়গার অ্যামাউন্ট চাইবে, তোমাকে বুঝতে হবে লাভ মানে কি? লাভ মানে বিক্রয় বেশি। তো লাভের ক্ষেত্রে বিক্রয় কি থাকে? বেশি। তাহলে এটা বিক্রয় মাইনাস বহিমূল্য। তা এখানে বেশি থাকতে হলে কি হবে? এখানে কম। কত কম? এই যে 5 বা 10 যা তকুক, এখান থেকে এটা মাইনাস করে এখানে শেষ। স্যার এবার আবার বুঝিনি। মনে করেন ক্ষতি আছে 5,000। এবার আপনি বলেন তো আমাকে 12,000 টাকা কি আছে বিক্রয়, তাহলে লাভ কত হবে? সরি, বহিমূল্য কত হবে? আচ্ছা এবার আসুন, ক্ষতি মানে কি? ক্ষতি আছে মানে বিক্রয় কম হয়েছে। তাহলে বিক্রয় কম মানে কি? এই দুটো ডিফারেন্স করবেন, 12 আর 7, তাহলে এই 7,000 টাকা কি, সরি 7,000 টাকা না ভাইয়া? তো 7,000 টাকা কম বিক্রয়, 12 আর 5 এখানে 7 দিবেন। নো ভাইয়া, 12 আর 5 কত? 7। কিন্তু 7 ডিফারেন্স, কিন্তু এখানে কম হবে, তাহলে এখান থেকে বেশি হবে কি? এইটা, তাহলে 19,000। স্যার আমি যদি ওই কোণে যোগ করি হবে? ভাই এক কথাই, এখানে কম এখানে বেশি। কত কম বেশি? এই যে এই টাকাটা। 12 আর 5 কত? 17,000। ওকে, 17,000 টাকা হবে এখানে। ক্লিয়ার? 12 আলো 5, 17,000 হবে এখানে। বুঝতে পারছো? ক্লিয়ার ভাইয়া? 12 বার 17,000 হবে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তার মানে ভাই ডিফারেন্সটা ক্লিয়ার। এখন যদি তোমাকে বলা হয় কোন একটা কোশ্চেনে, আবার বলি, লাভ ক্ষতি দেওয়া নেই বা দেওয়া আছে, ধরো 7,000, বলেছে বিক্রয় মূল্য কত, যেখানে বহিমূল্য 3,000। তাহলে দেখো লাভ মানে কি? লাভ মানে বিক্রয় বেশি। ভাই ভালো করে বুঝো, লাভ মানে বিক্রয় বেশি। তাহলে এখানে কত হবে? 7 আর 3 দুটো মিলে যাবে তাই। যদি বলে ক্ষতি 5,000, তাহলে এখানে বিক্রয় কত হবে? এখানে আছে তোমার 2,000। তাহলে দেখো তোমাকে খুব মন দিয়ে বুঝবা পারফেক্টলি। সরি, এখানে আছে 12,000। তারপরে ক্ষতি মানে কি? বিক্রয় কম। ভালো করে বুঝো, এটা বেশি হবে। তাহলে কম আর বেশি, তাহলে এখানে কম হবে এখানে বেশি। তাহলে 12 আর 5 ডিফারেন্ট 7, এই যে 7। ক্লিয়ার? এখানে কম কম অ্যামাউন্ট। তার মানে ভাইয়া এই যে মাইন্ড গেমটা তোমাকে কি কি শিখালো? বহিমূল্য বের করে শিখালো, লাভ এবং ক্ষতি দিয়ে বিক্রয় মূল্য বহিমূল্য বের করে শিখালো, আর তোমাকে লাভ ক্ষতি বের করে শিখাইছে। লাভ ক্ষতি বহিমূল্য বিক্রয় মূল্য 3টা গেল। দেন সরলরেখী পদ্ধতি, তোর লাভ ক্ষতি আর কোনো মাসের লাভ ক্ষতি, অল ইজ ক্লিয়ার। পুঞ্জীবিত অবচয় তো শিখছো, তোমার কি অধ্যায়ের কতটুকু শেষ হয়েছে তুমি জানো। বেসিক কনসেপ্টটা ক্লিয়ার। লাভ ক্ষতি একটা অ্যামাউন্ট থাকতে পারে, বিক্রয় মূল্য চাইতে পারে, আবার অন্যদিকে বহিমূল্য চাইতে পারে। আবার বহিমূল্য বা বিক্রয় মূল্য এইগুলো দিয়ে লাভ ক্ষতি তো স্বাভাবিক। তাহলে লাভ বা ক্ষতি আছে, এটা চিন্তা করতে হবে। বিক্রয় মূল্য চাইলে কি হবে? লাভ থাকলে বিক্রয় মূল্য বেশি হয়, আর ক্ষতি মানে বিক্রয় মূল্যটা কম। এইভাবে ব্যালেন্স করে তোমাকে বসাইতে হবে, উল্টা পাল্টা করে কোনো লাভ নেই। জাস্ট থিঙ্কিং দ্যাট। ওকে আসো, দেন নেক্সট কোশ্চেন হচ্ছে তোমাকে বলা আছে আয়ুষ্কাল কত? টপ ক্লাস কোশ্চেন। আয়ুষ্কালের মেয়াদ আমরা কি জানি? দেখো তো, মাসিক অবচয় 5,000, কিন্তু বহিমূল্য এত। পুঞ্জীবিত অবচয় বহিমূল্য 4 গুণ। তার পুঞ্জীবিত অবচয় মোট অবচয়, বহিমূল্য 4,000, এর 4 গুণ হচ্ছে তোমার 4 4 16,000। আসো, ভগ্নাবশেষ মূল্য ক্রয় মূল্য 10%। ক্রয় মূল্য কত? আই ডোন্ট নো। এখানে ক্রয় মূল্য নাই, তাহলে ক্রয় মূল্য এখানে নাই রে ভাই। তাহলে ক্রয় মূল্য তুমি কেমনে বের করবা? টপ নচ কোশ্চেন। আচ্ছা একটা কথা আমাকে বলতে পারবা, তোমরা ম্যাথটা কোথায় পাও আর মাসিক অবচয় কই পাও? সরি, আয়ুষ্কাল কই পাও? আমরা জানি আয়ুষ্কাল এক জায়গায় থাকে। ক্রয় মূল্য থেকে এই কোশ্চেন অনেকে কিন্তু পারবে না। ভগ্নাবশেষ বাদ দিলে আমরা ভাগ মেয়াদ দিলে আমরা কি পাই? বার্ষিক অবচয় পাই। এখানে মাসিক অবচয় কত ভাইয়া? মাসিকে 5,000 গুণ 12, বার্ষিক কত হবে? 60,000। তাহলে আমি কি বলতে পারি এখানে 60,000 টাকা বসানো যায়, কারণ এটা বার্ষিক অবচয়। এখানে টুইস্ট আছে। টুইস্ট কি বলতো? তাহলে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে মেয়াদ দিয়ে ভাগ দিলে আমরা
কি পাবো, 60,000 টাকা পাবো। কি বলো তো ভাইয়া, কি বাৎসরিক অপচয়। কিন্তু এখানে কি আছে, ক্রয় মূল্য ভগ্নাবশেষ মূল্য। তার মানে আমাকে বলো ভগ্নাবশেষ মূল্য আমি নাই, তার মানে ভাইয়া এইটা আর এটা যদি বের করতে পারি, ক্রয় ভগ্নাংশ বের করতে পারলে এটা অটোমেটিক বেরো যাবে। এখন আমাদের মিশন কি, ম্যাথের প্যাচটা বুঝো, এরকম আসবে মিশন কি এই ম্যাথ নাকি মিশন এইটুকু। মিশন হচ্ছে ম্যাথ না, মিশন এইটা বের করলে ম্যাথ অটো বেরোবে। সবাই ঘুরো ম্যাথের পিছনে, তুমি ঘুরবা উল্টো একটার পিছনে, ঠিক আছে। এবার আসো মন দিয়ে বুঝো প্লিজ। বলেছে এখানে তোমাকে এই ম্যাথটা বের, এখানে এটা বের করো। আচ্ছা বলো তো এই বহিমূল্যার পুঞ্জিত অপচয়, বহিমূল্যার পুঞ্জীবিত অপচয়, আমি কি বলতে পারি ক্রয় মূল্য থেকে যদি আমি পুঞ্জীবিত অপচয় বের করি, বা তুমি কি পাবা বহিমূল্য। এই কোশ্চেন একটু আগে তুমি পড়ে আসছো, এই তোমাকে রিকল করালাম, লাভ কইতে পড়ে আসছো না ভাইয়া, পড়ে আসছো। তাহলে এখানে ক্রয় মূল্য আই ডোন্ট নো, আমি জানি না। পুঞ্জীবিত অপচয় আমি জানি কত, এই যে 16,000 টেকনিকে দেওয়া আছে। এখানে বহিমূল্য কত আছে 4,000। এখানে কত হলে এখান থেকে 16 মাইনাস করলে 4, হ্যাঁ এখানে কত হলে 16 মাইনাস করলে 4, এখানে বেশি 16 আর 4 20, ক্লিয়ার। তাহলে 20,000 টাকার নাম কি, ক্রয় মূল্য। বুঝতে পারছো, 20,000 টাকার নাম কি ভাইয়া, ক্রয় মূল্য। ওকে পারফেক্ট শর্ট। কেমনে, এই যে ক্রয় মূল্য মানে পুঞ্জের সময় বহিমূল্য, তো এই কোটেশন আছে এই কোটেশন আছে, এটা বের করতে পারবো না, পারবো। ধৈর্য ধরে ক্লাস করতে হবে, না বুঝলে আবার দেখতে হবে। তো এটা আছে এটা আছে, তো এই গ্যাপটা মানে কি, এখান থেকে তো বাদ দিলেই এটা রাইট, যেখানে প্লাস হইতো তাহলে এটা এটা যোগ করলে হতো এটা, তখন এখানে 12 হইতো। তাহলে এটার বাদ দিলে এটা, তাহলে এটা এটা যোগ করে এটা, এভাবেও হবে। এবার আসো এখানে তুমি ক্রয় মূল্য 20 পাইছো, তাহলে দেখো তো এই জায়গায় কি আছে, এই জায়গায় তোমার আছে এই যে 20,000 টাকা। ক্লিয়ার, ক্লিয়ার ভাইয়া, ওকে ফাইন। এখানে তোমাকে একটা কথা বলো তো, 20 থেকে তুমি ভগ্নাবশেষ মূল্য, তো তুমি ক্রয় মূল্যের 10%, তো ক্রয় মূল্য 20,000 10% হয় 2,000। ক্লিয়ার ভাইয়া, এখানে একটা জিনিস একটু মিস্টেক এডিট করে নিবা, এখানে মাসিক অবস্থান, এটা বাৎসরিক অবচয় হবে। ওকে বাৎসরিক অবচয় হবে এটা, ক্লিয়ার ভাইয়া, একটু ক্লিয়ার খেয়াল করবে প্লিজ। তাহলে ভাই বাৎসরিক 5,000 দেওয়া আছে। আমাকে বলো তো 20-এর থেকে 2,000 ভগ্নাংশ কেমনে পাইছি, এই দেখো ক্রয় মূল্য 10%, ক্রয় মূল্য 20 10% করলে 2,000, তার মানে 20 থেকে 2 বাদ দিলে 18,000। এবার আসো ভাব, তাহলে 18,000-কে কত দিয়ে ভাগ দিলে এই যে অ্যান্সার যে 5,000 হবে, নিজেই বলো। 18,000 নিচে হচ্ছে অপচয় 5,000, তাহলে কত দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ এখানে আমরা পারি না রাইট, কোনো সমস্যা নেই। 18,000-কে 5,000 দিয়ে ভাগ দাও, কয়বার যাবে, কয়বার যাবে, 3 5 15, তোমার 3 বার যাবে অ্যাটলিস্ট, তো 3 বার গেলে হবে 15,000। ওকে ফাইন, বাকি থাকবে উপরে 3,000 আর এখানে নিচে 5,000, মানে 5,000 আর 3,000। আবার বলছি এখানে বলো তো 5,000, 18,000 ভাগ 5,000, 3 5 15, 3 বার গেলে 15, বাকি থেকে 3,000 আর 5,000। ভাইয়া এখানে একটা টুইস্ট আছে ভাইয়া, এখানে তো দশমিক বছর আসবে। তুমি গুচ্ছ খুলো, তুমি রাজশাহী খুলো, রাজশাহীটা তো কঠিন আসে না, তুমি জগন্নাথের কোশ্চেন দেখো, তুমি যেই বিশ্ববিদ্যালয়গুলো যাও, তুমি কুমিল্লা কোশ্চেন দেখো, এইরকম বছর 2.5 2.3 কোশ্চেন আসে। তো এই ভাগটা তুমি পারো না বলে কঠিন লাগে ভাই, তুই প্লিজ এটা দেখ। এখানে বলা হয়েছে 5,000 টাকা, 3,000 ভাগ 5,000 হয়ে যাবে। তাহলে বলতো এই যে যখনই ভাগ করতে তখন বুঝবা এই টাকার উপরে কত পার্সেন্ট করলে 3,000 হয়। যেমন তুমি যদি 10% করলে 500, 20% 1,000, 50% 500, তার মানে ভাইয়া 60% করলে 5 বারং 60, 530, 3,000। তার মানে এই টাকার উপরে 60% করলে কত হবে, 3,000। দ্যাটস মিন এটার 60%, এটা দ্যাটস মিন অ্যান্সার হচ্ছে 0.60, 0.60, তার মানে 0.60, তার মানে 2.6 বছর। ক্লিয়ার, বুঝতে পারছো ভাইয়া কথাটা। এই যে ভাগটা তোমাদের এখানে বলতাম আমি 5 আর 5 10 সহজ করে দিতে পারতাম, কিন্তু ক্যালকুলেশনটা দেওয়ার একটা কারণ যাতে করে তুমি একদম পারফেক্টলি শিখতে পারো। ক্লিয়ার ভাইয়া, যাতে করে তুমি একদম কি পারফেক্টলি শিখতে পারো। অনেক স্টুডেন্ট আছে এখানে একটু ভুল করে ফেলবে আমার ভাই বোনেরা, প্লিজ এখানে একটা কথাই বলবো, ভুল করার কিছু নেই, জাস্ট তুমি একটু মাথায় রাখবা এই ভাগটা তোমার জন্য কঠিন। যদি কোনো 15 থাকতো, 15,000 ভাগ 5, 3 বছর, যখন 2 পয়েন্ট আসবে তখন পারে না। পয়েন্টের ক্ষেত্রে এই যে ওই যে টাকাটা অংশ থাকবে সেটার উপর পার্সেন্টেজ করবা, যা হবে দশমিক পার্সেন্টেজ, কারণ পার্সেন্টেজ 100 দিয়ে ভাগ করলে ভাইয়া প্লিজ 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 ভালো করে দেখো। তাহলে ভাইয়া একটুকু ক্লিয়ার হয়েছে আমরা। মেয়াদ বের, এখানে আরো কি টুইস্ট আছে বলে দিই। মেয়াদের পরে কি থাকে জানো, মেয়াদের সাথে থাকবে কি, এখানে বলে যদি বলতো ভগ্নাংশ মূল্য কত, অ্যান্সার বের করতে গেলে সেই ক্রয় মূল্য এসে তার 10% করতাম। যদি বলতো অবচয়যোগ্য মূল্য কত, তাহলে ক্রয় মূল্য আর ভগ্নাংশ মূল্য বাদ দিলে অবচয়যোগ্য মূল্য বেরোতো। যদি বলতো শুধু ক্রয় মূল্য কত, ওই যে আমি এই দুটো যোগ করতাম,
আশাকৃত ক্রয় মূল্য, এই যে টাইপের কোশ্চেনগুলো প্রত্যেকটা ভেঙে ভেঙে করানো হচ্ছে, এটা তোমার অনেক কাজে লাগবে, বিশ্বাস করো অনেক কাজে লাগবে। অনেক বলা হয়েছে সাপ্তাহিক অপচয় কত, কখনো দেখছো এই কোশ্চেন? তাহলে আমরা এখানে সবকিছু শিখবো ইনশাল্লাহ। এই কোশ্চেন গুলা তোমাকে শিখানোর মানে তোমার পুরোটাকে ক্লিয়ার করা এবং ভয়কে দূর করা। 65,000 টাকা ক্রয় মূল্য, আয়ুষ্কাল 5 বছর, ভগ্নাংশ মূল্য, ক্রয় মূল্য 20%। এই যে 10% করলে 6,500, 20% 6 দুগুণী 12,000, 500 দুগুণী 1,000, তার মানে ভাই 13,000। আবার বলছি 20% মানে কত, 10% মানে একটা শূন্য বাদ 6,500, আবার 20% মানে 6,500, 10% 10% 6,500, 6 6 12, 500 1,000, তার মানে 13,000 টাকা। ওকে ডান, প্রথম কথা ডান। 13,000 টাকা ভগ্নাংশ মূল্য। এবার আসো এই যে ক্রয় মূল্য, এই যে 13,000 টাকা ভগ্নাংশ মূল্য, তাহলে ভাই 65 মাইনাস 13 বাদ দিলে কি হবে ভাইয়া, বাদ দিলে ক্রয় মূল্য থেকে ভগ্নাংশ মূল্য বাদ দিয়ে মেয়াদ দিয়ে ভাগ দিলে 1 বছর অবচয় পাবো। ক্লিয়ার? 1 বছর অবচয় পাবো, এইটুকু বুঝছো? 65 থেকে তুমি বাদ দাও কত, 5। তাহলে ভাই 65 থেকে তুমি 13,000 বাদ দাও, তাহলে 10 বাদ দিলে হবে 55, 3 বাদ দিলে হবে কত, 52। ক্লিয়ার? 3 বাদ দিলে হবে 52, তাহলে 52,000 ভাগ হচ্ছে ভাইয়া কত, 5। তাহলে ভাগ হচ্ছে 5, তাহলে 5, তাহলে তুমি যদি 10 দিয়ে ভাগ করো, 10,000 দিয়ে ভাগ করলে 10,000 গুণ 5 50,000। ওকে, তাহলে এখানে আছে 2,000 গুণ হচ্ছে কত, 2,000 গুণ 5, 2,000 ভাগ 5, তাহলে 5 ভাগে কত, 5 আলো 40, তাহলে 4 5 20, তার মানে কি তোমার 200। তাহলে ভাই কত হবে, 500 দিয়ে 5 দিয়ে ভাগ করলে 500, হ্যাঁ 500 হচ্ছে, 500 হচ্ছে 1,000, 2,000, ওকে সরি 400 হচ্ছে, 4 5 20, 400, তার মানে ভাই 10,000 যোগ 400, দ্যাটস মিন 10,400 টাকার নাম কি ভাইয়া, 10,400 টাকার নাম হচ্ছে আমার বাৎসরিক অপচয়। তাহলে বার্ষিক অপচয় কত, 10,400। এখানে সাপ্তাহিক বলেছে, ভেরি ইম্পর্টেন্ট। যদি বলতো মাসিক কত, ভাগ 12। এখন প্রশ্ন, এই যে বার্ষিক অপচয় বের করে অনেকে চলে আসবে, এখানে আমার 12 দিয়ে ভাগ করলে হবে, হবে না। আবার যদি আমি থুয়ে চলে আসি এভাবে, হবে, হবে না। তাহলে কি করতে হবে, আমাকে সাপ্তাহিক অপচয় বের করতে হবে। ক্লিয়ার ভাইয়া? তো এবার আসো, সাপ্তাহিক অপচয় বের করতে গেলে তুমি অ্যাকচুয়ালি কত দিয়ে ভাগ দেবে, আমরা বলো তো সপ্তাহ করা 52টা, এটা তো সিম্পল অ্যাকাউন্টের ক্ষেত্রে মাস হচ্ছে কত, 30-এ, বিনিময় বিল বাদে এমনি সময়, দেন তোমার বছর হচ্ছে 360 দিনে। ওকে, 360 দিনে কি বছর না ভাইয়া? ওকে ফাইন। এবার আসো এরপরে কি আছে, এরপরে আমার সপ্তাহ কয় দিন, সপ্তাহ হচ্ছে 52টা। ক্লিয়ার? ও আসলে তোমরা যারা ক্লাস করো তোমরা অনেকে হয়তো বুঝো না এত পরিমাণে যে কষ্ট হয় মাঝে মাঝে, বাট তোমাদের দিক তাকে আসলে ক্লাসগুলো নিতে হয়। তোমরা দোয়া করবা যেন সব প্রিকর হয়, তোমরা এই ক্লাসগুলো করলে এদের শান্তি, বুঝছো? তাহলে এখান থেকে কি বুঝলা, মাসিক চাইতে পারে, বাৎসরিক চাইতে পারে, এখান থেকে একাধিক বছরের কত, 2 বছরের পুঁজি গুণ কত, 2 বছর হয়ে গেল। ওকে ডান। এরপর কি বলছে, পুঞ্জীবিত অবস্থায় কত, কোশ্চেনটা ভালো দেখো। পুঞ্জি হচ্ছে, আশা করি তুমি পারবা, আর এখানে পুঞ্জি অবস্থা বের করতে হবে, কারণ আমি জানি দুইটা ওয়েতে ওই যে লাগে ক্রয় মূল্য থেকে পুঞ্জি অপচয় বাদ দিলে বহিমূল্য। আমার কি বের করতে, ক্রয় মূল্য, ক্রয় মূল্য এখান থেকে যদি পুঞ্জি অবস্থায় বাদ দিই বহিমূল্য, তাহলে ক্রয় মূল্য বের করব, আর পুঞ্জীবিত অবচয় লাগবে, তাহলে বহিমূল্য বের করব, হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে তাহলে কোশ্চেনে প্যাসেজটা আছে, আমি তোকে শিখাইছি কি প্যাসেজ, দেখো আমি শিখাই দিই। 48,000 টাকা ক্রয় মূল্য হয়ে গেল, দেওয়া আছে। বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের 30%, ক্রয় মূল্য কত, এই যে এই টাকাটা, এটা 30%, মানে 10% মানে কত, 4800, তাহলে 30% মানে কত, 3 ডাবল, তার 3 ডাবল হবে। ক্লিয়ার? 3 ডাবল হবে, তাহলে 3 ডাবল কত, 3 4 12,000, আর 3 এটা 24, রাইট? তো 3 4 12,000, 3 এটা 24, ভালো করে শোনো, 2400, 2400 মানে 12 আর 2 14,400 মোট। ওকে, এটা ক্রয় মূল্য। এবার আসো তো একটা কথা, ও মুনাফা আছে এত টাকা, বিক্রয় মূল্য 14%, এই পার্সেন্টেজ গুলা পরীক্ষায় এত প্যাচ থাকবে না। ক্লিয়ার করে দিছি? তো এখানে 10% থাকতে পারে, তার মানে ভাই এখানে কি করতে হবে, বহিমূল্য বের করতে হবে কেমনে, ওই যে আমরা বিক্রয় মাইনাস কি, বিক্রয় মাইনাস লাভ ক্ষতি, সরি লাভ ক্ষতি বের করছিলাম বিক্রয় মাইনাস বহিমূল্য দিয়ে। এখন তুমি এই জায়গাটায় যেহেতু ভাইয়া কি করেছো, খুব মন দিয়ে বুঝো, এখানে মুনাফা অর্জন করেছো, রাইট? বিক্রয় মূল্য আছে, ক্রয় মূল্য আছে, তার মানে মুনাফা আর বিক্রয় মূল্য ডিফারেন্সটা আছে বহিমূল্য, ওই বহিমূল্যকে এখানে বসাবে, এই ক্রয় মূল্য আর বহিমূল্য ডিফারেন্স পুঞ্জীবিত অবচয়। সেটআপটা তোমাকে আগেও পড়াইছি, কোশ্চেন এখানে পারফেক্টলি আছে, কঠিন আছে, প্যাচ আছে, আর কিচ্ছু না, সবসময় সহজ থাকবে না, এটা মাথায় রাখবা। আসো কোশ্চেন তো পড়াই ফেলেছি ইনশাআল্লাহ। কুঋণ সঞ্চিতি সমাপনী জেদ, আমরা জানি কুঋণ সঞ্চিতি সমাপনী কেমনে বের করে, ফার্স্টে আমরা শিখে ফেলাইছি, ওই যে কোশ্চেন, এক কোশ্চেন বারবার শেখানো যাবে না কিন্তু, সমাপনী দেনাদারের উপরে যদি আমরা কুঋণ সঞ্চিত, তার নাম সমাপনী কুঋণ সঞ্চিত, আমরা সবাই জানি, রাইট? আরো একটা সেটআপ জানি যে স্বাভাবিকভাবে সমাপনীর উপর ধরলে সমাপনী কুঋণ সঞ্চিত, অস্বাভাবিকভাবে আমরা কি জানি,
কুরিন বসবে বাম পাশে, আর এই পাশে সবকিছু বসবে, দুটো ডিফারেন্সটা সমাপনী কুরিন সঞ্চিতি। এখানে বলেছে ভাইয়া প্রারম্ভিক 2050 ফাইন, সব এত টাকা, দেনাদার আবর্তন এত টাকা, প্রারম্ভিক কুরিন সঞ্চিতি 20%। ওকে, এবার আসো, বলেছে কুরিন অবলোপন নিট বিক্রয় 7% এবং নতুন কি আছে ভাইয়া, নতুন কুরিন সঞ্চিতি নিট ধারে বিক্রয় বা 10%। একটু কঠিন লাগলে আমি খুবই সরি, আমি তোমাকে ডিপলি পড়াচ্ছি, আমি তোমাকে কঠিন গুলা পড়াচ্ছি, আবারও বলছি। কিন্তু দেখো তো সময়দার আছে এখানে, রাইট? যদি এখানে কোনোভাবে বলতো এই জায়গা কি বলতো যে কুরিন সঞ্চিতি সমাপনী দেনাদারের উপরে 10%, তাহলে আমি পার্সেন্ট দেখলে ম্যাথ শেষ। তার নাই, তার প্রারম্ভিক দেনাদার আছে, আছে সব আছে, দেনাদার আবর্তন 3 বার। এখন দেনাদার বিক্রয় কেমনে দেওয়া যায়, এই দেনাদার আবর্তন আছে, তাহলে বিক্রয় কেমনে বের করে, উপরে ধারে বিক্রয় থাকে, নিচে গড় দেনাদার, অ্যান্সার দেনাদার আবর্তন 3 বার। বাহ মাশাআল্লাহ, দারুণ কোশ্চেন। এখান থেকে বিক্রয় বের করে নিতে হবে। কোশ্চেন প্যাস কেন? প্যাস মানে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করা, তোমাকে সহজ ম্যাথ তো পারবাই, দেনাদার আবর্তন কাকে বলে, এর থেকে টাফ ম্যাথ করা তোমার ওই টপিক ক্লিয়ার, এবং যে কোনো কঠিন কোশ্চেন এসে পারা। তাহলে দেনাদার আবর্তন দেখো, প্রারম্ভিক দেনাদার কত 50, সমাপনী দেনাদার 70, 50 70 1,20,000 ভাগ 2, তাহলে ভাই গড় দেনাদার কত হবে, 50 70 1,20,000 ভাগ 2, 60,000 টাকা হবে গড় দেনাদার। ক্লিয়ার? কারণ প্রারম্ভিক যোগ সমাপনী ভাগ 2 60,000 টাকা। এবার আসো, উপরে কত হলে 60,000 দিয়ে ভাগ দিয়ে 3 বার, তাহলে ধারে বিক্রয় কত, ধারে বিক্রয় 60,000, তাহলে উপরে বেশি 3 আর 6 318, 1,80,000 টাকার নাম কি, ধারে বিক্রয়। কেমনে বের করলাম, ওই গড় দেনাদারের সূত্রে, এর আগে কিন্তু তোমাকে করাইছি এই চ্যাপ্টারগুলো। দেখছো আমি কেন র্যান্ডমলি পড়াচ্ছি, আশা করি তোমাকে আমি বারবার রিকল করাচ্ছি, তোমাকে আমি সামনে নিচ্ছি, ফ্ল্যাশব্যাকে নিচ্ছি, সূত্র মনে করাচ্ছি, তোমাকে রিকল করাচ্ছি যাতে তুমি না ভুলো ম্যান। এবার বুঝতে পারছো মজা? তাহলে 1,80,000 টাকা ধারে বিক্রয়, এই 1,80,000 টাকার উপরে এই দেখো কুরিন অবলোপন ধারে বিক্রয় 7%, 1,80,000 উপরে 1,80,000 7%। দেখো এই কোশ্চেন তোমার কাছে কঠিন লাগে, 7%, তাই কঠিন। 10% মানে কত, 1,80,000 10% মানে কত ভাই, 18,000। 10% তাহলে 1% মানে কত, 1,800। আমি তোমাকে এই কোশ্চেনের মাধ্যমে ক্যালকুলেশন প্রো করে ফেলাচ্ছি। 1,800, তাহলে তুমি আমাকে বলো 7% মানে কত, 7% গুণ 7, তাহলে ভাই 1,800 গুণ 7, 1,000 গুণ 7, 7,800 গুণ 7, 7,500, তার মানে 5,600। তাহলে 7,000 আল্লো 5,600 অর্থাৎ 12,600। ভাইয়া কঠিন কিচ্ছু না পৃথিবীতে, সবই তোমার ধারণার কি একটু বাইরে থাকে, তুমি কখনো টাচ করো না তাই ভয় পাও। তাহলে 12,600 নাম কি, কুরিন অবলম্বন 12,600। আসো ভাইয়া, খুব মন দিয়ে বুঝবা, ঠিক আছে ভাইয়া প্লিজ। এখন প্রশ্ন হচ্ছে, বলেছে নতুন কুরিন সঞ্চিতি ধারে বিক্রয় 10, বিক্রয় ধারে বিক্রয় কত, একটু আগে পড়লাম, ধারে বিক্রয় 1,80,000 টাকা, রাইট? এই যে 1,80,000 টাকা, এর উপর 10% মানে কত ভাইয়া, 18,000। ক্লিয়ার কথা, 18,000 ডান। এবার আসো, এই সব কিছু কোনো কিছু কাজে লাগবে না, এই সব ছিল ইনফরমেশন। হ্যাঁ প্লিজ রাগ করুন আমার উপরে, ইনফরমেশন কালেকশন করলাম, ইনফরমেশন কালেকশন এত সময়, তাহলে এত সময় আমরা কি করছি, এইবার বলো ম্যাথ কি, ম্যাথ সমাপনী কুরিন সন্ধির ক্ষেত্রে ম্যাথে বাম পাশে বসে কুরিন, এই যে কুরিন 12,600 বাম পাশে শেষ, এখানে বসে প্রারম্ভিক কুরিন সঞ্চিতি, যেটার নাম কত, এই যে 20%, 20% মানে কত ভাইয়া, এই যে 50-এ 20% 10,000, এই 10,000 টাকা প্রারম্ভিক কুরিন সঞ্চিতি। এরপর হচ্ছে নতুন কুরিনের 10% মানে কত ভাইয়া, 18,000, এই নাও 18,000, 10 আলো 18, 28,000 টাকা, এখানেও 28,000 টাকা। তো ভাই এখানে পার্থক্য মানে কি, এতে থেকে বাদ দাও, তাহলে 12 তুমি ধরো, এখানে 13,000 ধরো, কোনো সমস্যা নেই, ওকে ফাইন, জাস্ট তারপর তুমি 400 করে নিও, অথবা তুমি আগে 12 বাদ দাও, তা 28 থেকে তুমি 12 বাদ দাও, তাই কত থাকে তোমার হচ্ছে কত, 10, 12 10 22, আল্লাহ 6 28, তার মানে ভাইয়া তোমার থাকে কত, 10 আর 16, তার মানে 28 থেকে তুমি 12 বাদ দিয়ে থাকে 16, ফাইন। এবার তুমি আসো 600 বাদ দাও, 16,000 থেকে সরি তোমার 16,000 থেকে যদি তুমি বাদ দাও 600, তাহলে কত হবে, তাহলে হবে 15,400 টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে আমার সমাপনী কুরিন সঞ্চিতি। তুমি একটু নিজেকে ভালো করে বুঝাও কিভাবে হলো, বাম পাশে কুরিন, ডান পাশে প্রারম্ভিক কুরিন সঞ্চিতি, সমাপনী সরি নতুন কুরিন সঞ্চিতি 18,000, 28, 28 আর 12 ডিফারেন্স কত, 16,000, কিন্তু আরো 400 বাদ দিতে হবে, 15,400 সমাপনী কুরিন সঞ্চিতি। দেখো এরকম কোশ্চেন আমি অবশ্যই দেখাইছি। নতুন কুরিন সঞ্চিতি কি আমরা জানি, ধারে বিক্রয়ের উপরে বা অলিখিত বিক্রয় ধরলে নতুন কুরিন পাওয়া যায়, কিন্তু এখানে কি আছে, প্রারম্ভিক দেনাদার আছে, অলিখিত বিক্রয় প্রারম্ভিক দেনাদার 80%, তো এই যে প্রারম্ভিক দেনাদার 50, এর 80% অলিখিত বিক্রয়, তো 10% করলে একটা শূন্য 5,000, তাহলে 80% মানে 8 গুণ 5,000, তাহলে 40,000 টাকা আছে
অলিখিত বিক্রয়। নগদে আদায় অলিখিত বিক্রয় 70%, 70% মানে কত? এই অলিখিত বিক্রয় 70, 40%, 10% করলে 4, আর 70 মানে 4 গুণ 4 সাথে 28,000 টাকা কি অলিখিত বিক্রয়ের 70%, 28,000 টাকা। এবার আসো, কুড়ি অবলম্বনে এত টাকা, সমাপনী দেনাদার প্রারম্ভিক দেনাদার হতে 4,000 বেশি। ভালো করে শোনো, সমাপনী দেনাদারটা আবার প্রারম্ভিক থেকে 4,000 বেশি। প্রারম্ভিক কত? এই যে 50, সমাপনী কত? 54,000। কোশ্চেন প্যাটার্ন হচ্ছে নতুন বিক্রয়। আচ্ছা, নতুন বিক্রয়, নতুন খুঁটি কেমনে বের করে? আমরা জানি ধারে বিক্রয়ের উপরে যদি আমার খুনি সন্ধি ধরতে হয় তাহলে নতুন সঞ্চিতি বলে, কিন্তু এখানে কি আছে? এখানে ভাইয়া কিন্তু ধারে বিক্রয় নাই, তাহলে সরি খুনি সঞ্চিতি নাই। তাহলে এখানে কি করতে হবে? যখন না থাকবে তখন এই অপশন ট্রাই করব। কিভাবে? বামে আমার কি আছে? কুড়িন, ডানে সব। তাই বামে কুড়িন মানে কত? কুড়িন কি এখানে আছে? কুড়িন আছে, এই দেখো 3,000। ওকে ফাইন। ডান পাশে সব মানে কি? তার প্রারম্ভিক কুড়িন সঞ্চিতি আছে, দেখো তো কোথাও নাই। নগদে আদায় হয়ে গেল। কি কি থাকে? প্রারম্ভিক কুড়িন সত্যি, নিট কুড়িন, তারপরে নতুন কুড়িন, এগুলো থাকে এখানে। তাহলে ভাই এখানে কি আছে স্যার? কিচ্ছু নাই। তার মানে কিছু নাই মানে কি? সংবিধান আছে সব কিছু, কিন্তু কুড়িন এবং কুড়িন সত্যি বাবদ কিছু নাই। দ্যাটস মিন এই যে 3,000 এই পাশে বেশি, এখানেও বেশি। সমাপনী কুড়িন সত্যি থেকে আছে, একটু দেখা ট্রাই করি। নগদে আদায় আছে, কুড়িন অবলম্বন আছে, প্রারম্ভিক নেতার থেকে সংবিধান 4,000 বেশি। আমার এগুলো লাগবে নতুন কুড়িন সন্ধি। দ্যাটস মিন এখানে আমাকে একটা কথা বলতে হবে তোমাকে, নতুন কুড়িন সন্ধি কেমনে বের করে? ভাইয়া আমরা সবাই জানি, এখানে আমরা সবাই জানি এখানে আমরা এইভাবে করতে পারি, এই পার্সেন্টেজ। কিন্তু এখানে কিন্তু সমাপনী কুড়ি দেওয়া নাই। দেওয়া নাই মানে তুমি আরেকটা নিয়ম জানো, কোশ্চেন সবাই ভুল করে। তো আরেকটা নিয়ম জানো যে আমার ভাইয়েরা তোমরা সবাই জানো, প্রারম্ভিক কুড়িন সঞ্চিতি 50, এর সাথে অলিখিত বিক্রয় যোগ করি আমি। এটা কি তোমাদের খেয়াল আছে কারোর? এইরকম একটা স্টেপ তোমাদের শিখাইছিলাম বেসিকেও, তোমরা নিজেরাও শিখছো। এখান থেকে এই যে প্রায় আদায়, নগদ আদায় কি করি? মাইনাস করি কত ভাইয়া? 70% মানে কত ভাইয়া? 28,000 টাকা নগদে আদায়। এবার আসো ভাইয়া কুড়িন অবলোপন 3,000, তার মানে এটা অলরেডি অবলোপন হয়ে গেছে, এটা পুরাতন। তাহলে ভাইয়া আমরা এইখান থেকে প্রারম্ভিক দেনাদার যোগ অলিখিত বিক্রয় মাইনাস আদায় মাইনাস নতুন কুড়িন মাইনাস নতুন কুড়িন, এগুলা করি না ভাইয়া? এগুলো কিন্তু করি। এই জায়গায় এত কিছু করে লাস্টের সমাধান পাই কত? অ্যান্সার 54। তাহলে এই নতুন কুড়িন যদি মাইনাস করি, তাহলে আমার এই যে এই অপশনের উপরে চাইলে আমি উল্টা প্রসেস করি। তাহলে এখান থেকে উল্টা প্রসেস করে এখানে যাব। তাহলে এখান থেকে উল্টা প্রসেস করে কি হবে? এটা আগে ছিল কি প্লাস, এটা মাইনাস, এটা ছিল প্লাস মাইনাস, এটা ছিল মাইনাস, হবে প্লাস, এভাবে করে নতুন কুড়িন সন্ধি বেড়ে যাবে। স্যার আপনি তো এই সিস্টেমে করতে পারতেন, কোন একটা ম্যাথে মনে দেখছো তোমরা যে তোমার বাম পাশে কুড়িন ডান পাশে সব, কিন্তু এখানে কুড়িন সন্ধি নাই। ওরকম ম্যাথের ক্ষেত্রে কুড়িন সন্ধি দেওয়া থাকে, তার মানে ভাইয়া এখানে এই সেটআপে করে এখানে যা কম পড়বে এটা নতুন কুড়িন সন্ধি। ঠিক আছে ভাইয়া? আশা করি তুমি এটা বুঝছো। ঠিক আছে, যা বাদ পড়বে এখানে কি কুড়ি নতুন কুড়ির সাথে ওই টাকাটা। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আসো দেখো ভাইয়া, এই টাইপের কোশ্চেন তোমাকে আমি দেখানোর ট্রাই করি। এটা ইজি একটা কোশ্চেন। প্রারম্ভিক মজুদ ক্রয়, সমাপনী মজুদ, মজুদ আবর্তন। তাহলে ভাইয়া বিক্রয়। এখন আমাকে একটা কথা বলো তো, আমরা মজুদ আবর্তন আছে 3 বার, আমরা কেমনে বের করি? খুব ইজিলি দেখো ভাইয়া, আমরা বের করি ধারে বিক্রয় বিকৃত পণ্যের ব্যয় বা হচ্ছে গড় মজুদ। এখানে বিকৃত পণ্য ব্যয় নাই, কিন্তু কি আছে? গড় মজুদ আছে। প্রারম্ভিক যোগ সমাপনী 80/2, তার মানে 40। 40,000 টাকার নাম কি? 40,000 টাকার নাম হচ্ছে গড় মজুদ। এখন প্রশ্ন হচ্ছে গড় মজুদ পেয়ে কি হবে? বিকৃত পণ্যের ব্যয় ভাই গড় মজুদ সমান 3 বার। তাহলে গড় মজুদ 40, 3 বার অ্যান্সার 3 আর 4, 3 4 বার 1,20,000 টাকা। কেন? উপরে বেশি ছিল। উপরে কত ছিল বিকৃত পণ্যের ব্যয়? আই ডোন্ট নো, কিন্তু অ্যান্সার দেখে বলতে পারতেছি উপরে ছিল বেশি। 40,000 গুণ 3, 1,20,000 টাকার নাম কি? বিকৃত পণ্যের ব্যয়। এই যে বিকৃত পণ্য পাইছি, এখানে বলেছে মজুদ আবর্তন 3 বার। দেখো কি চাইছে? বিক্রয়। আচ্ছা মার্জিন মানে কি? বিক্রয়ের উপর মুনাফা। ক্লিয়ার? কিন্তু আমি পাইছি বিকৃত পণ্যের ব্যয় কত? এই যে 1,80,000, সরি 1,20,000। আমাকে বলো তো 1,20,000 টাকা দিয়ে বিকৃত পণ্যের ব্যয় মানে ক্রয় মূল্য, মুনাফা বিক্রয়ের উপর 20% ধরা যাবে না। কেন? টাকা আছে, বিক্রয় মূল্য মুনাফা হচ্ছে বিক্রয়ের উপরে। তার মানে ভাইয়া বিক্রয়ের উপর 20, মার্জিন যে কথা প্রান্তিক সে কথা, বাট মার্কআপ বললে ক্রয়। তাহলে এর উপর 20 হলে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট বেশি? 25%। কারণ বিক্রয় মানে বিয়োগ প্রক্রিয়া, 20/100 - 20 গুণ 100 কাটাকাটি করলে 25 হয়। আমার এই মুনাফার হারে একটা ভিডিও আছে, সেটা দেখে নিবা। এবার আসো এখানে কি বলছে তাহলে? তাহলে ভাই 25%। ওকে মন দিয়ে বুঝো। তাহলে 25% মানে কত? 4/1 ভাগ। 10% মানে 10/1 ভাগ, 25% মানে 4/1 ভাগ। তাহলে বলো তো ক্রয় মূল্য এই যে 1,20,000, এরপর 25 4/1 ভাগ। তাহলে ভাই দেখো এই 4 দিয়ে ভাগ করো, 3 4 12, তাহলে 30,000 টাকা করে হবে। এটার নাম কি ভাই? মুনাফা। অ্যান্সার আছে যে বিক্রয়। এই 30,000 টাকাও অ্যান্সার না।
ভাইয়া ভুল করে সবাই এখানে। তাহলে 30,000 টাকা অ্যান্সার না ভাইয়া? আসো তাহলে এর সাথে কত যুক্ত হবে? এর সাথে যুক্ত হবে আরো কি ভাইয়া বলো তো? এই যে বিক্রিত পণ্য ভাই মুনাফা, এই দুটো যোগ করলে একসাথে উপরে বিক্রয়। কারণ আমরা জানি বিক্রয়ের মধ্যে কি থাকে? বিক্রিত পণ্য ব্যয় থাকে, মুনাফা থাকে। তাহলে 1,20,000 আর 30, 1,50,000 টাকা শেষ। বুঝতে পারছো? এটা বিক্রয়। এই যে কোশ্চেন গুলা তোমাকে প্রতিনিয়ত এইগুলা সলভ করতে পারবে, তুমি পুরো বস হয়ে যাবে। যে কোনো টাইপের কঠিন কোশ্চেন তোমাকে আটকাইতে পারবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে বা বুঝতে পারছো এখান থেকে বিক্রয় সেটআপটা। বিক্রিত পণ্য ব্যয়, এখানে আনসার বের করে বিক্রিত পণ্য নট বিক্রয়। স্যার আমি তো বলতে পারি যে আমরা তো বলেছি বিক্রিত পণ্য ব্যয় না থাকলে বিক্রয় দেওয়া যায়, ইয়েস, কিন্তু এখানে বিক্রয় বের করার অপশন আছে, তুমি এই টাকাকে বিক্রয় ধরতে পারবে না। এখানে বলেছে মুনাফা বিক্রয়ের উপর এত%। ওকে, আসো এবার আসো, খুব মন দিয়ে বুঝতে হবে। দেখো দেখো ভাইয়া, এখানে তাহলে কি বলেছে কোশ্চেন গুলো আমি তোমাকে একদম ক্লিয়ার বলে দিলাম। এই টাইপ থেকে তোমার এই পেঁচানো গুলা থেকে আরেকটা আসতে পারে, কি সেটা হচ্ছে এই সমাপনী মজুদ আর গড় মজুদের মধ্যে গড় মজুদ বের করছো কিন্তু চেয়েছে সমাপনী মজুদ, তাহলে গড় মজুদ বের করে তারপর কমটি দিয়ে সমাপনী বের করতে হয়। এই টাইপের কোশ্চেনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, একটু যে কোশ্চেন সলভ করেছিলাম এই কোশ্চেনের কোশ্চেন একই কোশ্চেন, বুঝতে পারছো? এক টাইপেরই। একটু আগে যে কোশ্চেন সলভ করেছিলাম এইটা ওটা এক টাইপের। কেন ভাই জানো? এখানে বলা আছে দেখো আয়কর, জাস্ট তুমি আয়কর মানে কি জানো? তুমি এখান থেকে মুনাফা বের করবা তার উপর আয়কর ধরবা। মুনাফা কেমনে বের করো? ওই যে বিক্রয় আর বিক্রি তোমার বের করছিলাম মনে আছে কোশ্চেনে? মুনাফা বেরিয়েছিল তার উপর আয়কর ধরবা, শেষ। যন্ত্রপাতিটি কত তারিখে ক্রয়? ভেরি টপনাস কোশ্চেন, তারিখের কোশ্চেন গুলো আসে। দেখো তো এখানে 5 লাখ টাকা সম্পত্তি কিনছিলা, বনসমূল্য 1,10,000, তাহলে 1,00,000 চলে গেলে 4,00,000, 10,000 চলে 3,90,000। আয়ুষ্কাল 5 বছর, অবধি ধার্য করার ফলে 24 সালে অবধি হিসাবভুক্ত করা হয় এত টাকা, তাহলে 24 সালে কিনছো, অবচয় 52,000, 3,90,000 টাকা টোটাল থাকে, ভাগ 5, তাহলে 5 দিয়ে ভাগ দিলে কত হবে? দেখো তো 3,00,000কে তুমি 5 দিয়ে ভাগ দাও তাহলে হবে 60,000, 530, 60,000 টাকা গেল। 90 এর 5 দিয়ে ভাগ দাও হবে কত? 5 10 কে 5, 18,000 টাকা। তো 60,000 টাকা 3 লাখ ভাগ দিলে 90 ভাগ দিলে 18, দ্যাটস মিন 70 আর 78,000 টাকা আছে এক বছর অবচয়। কোশ্চেন ম্যাথটা বুঝো, কোশ্চেনটা কঠিন কিন্তু ক্যালকুলেশনে। 18,000 টাকা কি এক বছর অবচয়, অবচয় দেওয়া আছে 52। হ্যাঁ, কেমন কথা হইলো? তার মানে এক বছর থেকে কম সময়। তাই এটা ভাগ দিবা 12, ক্লিয়ার? 12 দিয়ে ভাগ দিলে এটা একটু কঠিন লাগে ভাই, 70 আর 12, আচ্ছা 8 বরং কত, সরি 6 বরং কত, 72। এই তো হয়ে গেল 72 আর 6, তার মানে ভাই আর হাফ যাবে, ক্লিয়ার? তাহলে ভাগ দেওয়া, বুঝতে পারছো? ওকে, তার মানে ভাই তুমি বুঝতেই পারছো এখানে আমি তোমাকে বুঝাতে চেয়েছি এই জায়গায় এই ফ্র্যাকশনটা করলে তুমি এক মাসেরটা পাবে। স্যার এই ফ্র্যাকশন আমি কেমনে করব? আচ্ছা শোনো, এটা খুব সময় লাগবে, অনেক বাহানা তোমাদের আছে, কারণ তুমি ভালো করেই জানো এরকম ফ্র্যাকশনগুলো তোমার কি পরীক্ষার হলে কি কাজে লাগে, এবং তুমি কিন্তু সেই প্রথম থেকে সমস্যা নিয়ে আসতেছো। তোমাকে বারবার বলতেছি আমি ভাইয়া, তুমি আমার ক্যালকুলেটর হ্যাক্সে ভিডিও কর পারবা। তাহলে 12,000 12 ভাগ হচ্ছে 78, তাহলে তোমার 6 বরং 72, তার মানে 6,000 গেল। আর হচ্ছে তোমার কত, 6 বরং 72 আর থাকে 6,000, তাহলে 6,000 বার, তাহলে 6 বরং 72, দ্যাটস মিন কি 6 বরং 72, কেমন বুঝো? 72 আগে তুমি 78 ভাগ দাও হচ্ছে 12, তোমার এই 3,000 বাদ, তাহলে 6 বরং 72, তাহলে 72 গেল 6, তাহলে 6 বাকি থাকে উপরে কত, 72 আর 6, 6 ভাগ 12, ওকে ফাইন, হাফ, তার মানে কি 6। দ্যাটস মিন কি বোঝাচ্ছে তোমার এখানে তোমার কত আছে 6,000 আর হাফ মানে 500, রাইট? ওকে ফাইন, তাই না ভাইয়া? এস 6,500 না ভাইয়া? অবশ্যই, কেন? উপরে থাকতেছে 6,000 ভাগ হচ্ছে 12, 72 ভাগ 12, 6,000, 6 বরং 72, তাহলে উপরে 6,000 ভাগ 12, 500, তার মানে ভাই 6,500, শেষ। এক মাসের হলে 52,000 তো কয় মাস? 6,500 দিয়ে এক মাসের হয় 52,000 তে কত মাস লাগবে হিসাব করো? 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস। ওকে ফাইন, ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার, যা হবে সেটা অ্যান্সার। তাহলে এই যে কোশ্চেন গুলা তোমাকে পড়ানো হচ্ছে, এই যে তারিখগুলা তোমাকে পড়ানো হচ্ছে, তোমার টোটালি একেবারে টপ নচ, এবং তুমি যদি এগুলো সলভ করতে পারো তোমার কাছে সেই ভালো লাগবে ইনশাআল্লাহ, বুঝতে পারছো? ক্লিয়ার? তুমি একেবারে অবহেলা করবা ইনশাআল্লাহ না। কত হবে এখানে পাইছো? 6,000 গুণ 10, 6 7 42, 6 7 56, 6 7 42 আর 5, 6, ওকে ফাইন, হ্যাঁ বুঝতে পারছো? তাহলে 6,000 কত 500 আর 52, 7, সরি 8 বার যাই বেবি, হ্যাঁ 8 বার, তাহলে 8 বার যাওয়া মানে কি 8 মাস আগে, এরকম কিছু হবে। দেখো 8 মাস, 6 8 48, হ্যাঁ ঠিক আছে, 8 মাস আগে কেনা হয়েছিল, কোন তারিখ থেকে? ডিসেম্বর 31 থেকে, ঠিক আছে?
ডিসেম্বর 31 থেকে আরো 8 মাস আগে। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো ক্লিয়ার। এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষা কিন্তু মারাত্মক লেভেলে। এই যে বার্ষিক অবচয় দেখো, এই যে মাসিক অবচয়, তোমাকে কিন্তু প্রথমে আমি এরকম কোশ্চেন করাইছিলাম। এই কোশ্চেন কেমন জানো, তোমাকে একটা বলা আছে সরলরেখা পদ্ধতিতে মাসিক অবচয় দেওয়া আছে, দেখছো? কিন্তু বার্ষিক হার বলে যদি বলতো বার্ষিক অবচয় কত, ভালো করে শোনো। নাম্বার 1 বার্ষিক অবচয় বললে কি জানো, এই দেখো মাসিক অবচয় 500, তাহলে ভাই বার্ষিক অবচয় কত, 5 বরং 60, 6000। কিন্তু এখানে বলেছে হার বলেছে, তাহলে হার বলতে কেমনে, আমরা সবাই জানি মেয়াদ থাকলে হয়, কিন্তু এখানে মেয়াদ নাই। ভালো জ্বালায় কোশ্চেন না, মেয়াদ নাই, প্যারা নাই। তো এটা মাসে হলে বছরে 6000। এখন অবচয় কেমনে বের করে, এই দেখো কি বলেছে, ক্রয় মূল্য মাইনাস ভগ্নাংশ মূল্য। দেখো ভাইয়া ক্রয় মূল্য 50 মাইনাস ভগ্নাংশ মূল্য 10 ভাগ মেয়াদ, ওরে বাবা মেয়াদ দেবার নাই। কিন্তু সেটা অ্যান্সার 6000 নাকি 500, না ভাইয়া মাসে এক মাসে 6000 টাকা, এক বছরে, তাহলে এক বছরে কত, 6000। এবার আমাকে একটা কথা বলো তো, এখানে 50 থেকে 10 বাদ দাও 40, তাহলে 40 রে কত দিয়ে ভাগ দিলে অ্যান্সার হয় 6000, বুঝেছো? তো এখানে কি মেয়াদ বেরোবে ভাইয়া, 40 এর ভাগ করা যায়? ইয়েস, ভালো কোশ্চেন, যায় না আমি জানি, সামথিং আসবে। 40 কে কত দিয়ে ভাগ করলে অ্যান্সার হবে কত, 6000, 6 7 42, হয় না, 6 36, হলো 4, তাহলে কত হবে ভাইয়া, 4 বছর সামথিং। যে কয়দিনই হোক না কোনো প্যারা কিনছেন কেন, 4 বছর সামথিং ভাই, এগুলোটা আমি পারি না। আচ্ছা ক্যালকুলেশন বাদ দাও, আগে বলো যদি হতো 40,000 নিচে হতো 8,000, তুমি কি করতা? 5 40, 5 বছর, রাইট? তোমাকে শিখায় আগে, তাহলে 5 বছর মানে কি, তুমি 5 বছর মেয়াদ, তুমি হার চাইছে, হার বের করার সূত্র কি, সরলরেখাকে 100 ভাগ মেয়াদ। ভাইয়া কনসেপ্টটাকে শিখো, এখানে ক্যালকুলেশনটা আমি নিজে ইচ্ছা করে হার্ড করছি। ওকে, এই ক্যালকুলেশনটা যে 40 ভাগ 4, সরি 40 ভাগ 6000 কত হবে, 4 ছক 24, 6 ছক 36। ওকে ফাইন, দ্যাটস মিন তোমার এখানে হতো সামথিং একটা অ্যামাউন্ট। ওকে 4 ছক 24, হ্যাঁ 40,000 ভাগ 6 48, আর 6 42 সামথিং, 6 ছক 36, 36 6 সামথিং আর কি, এরপরে আর সামথিং কিছু আসবে, বছর দশমিক 20 বা 30 কিছু আসে, ওই পার্সেন্টেজ হতে করবা। কিন্তু যদি রাউন্ড ফিগার থাকতো এইভাবে 5 বছর, দ্যাটস মিন কি 100 ভাগ 5 হারবে। আমি তোকে বেসিক কনসেপ্টটা শেখাচ্ছি, ধরো এরকম কঠিন আসবে না, কনসেপ্টটা ক্লিয়ার, এটা কাজে লাগবে। তাহলে তোমাকে এই কোশ্চেনগুলো শেখাইতে পারে আসলে আমি আনন্দিত।